আচ্ছা, চলো তাহলে স্টার্ট করা যাক। একটু আগের থেকেই স্টার্ট করব। সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্সটাই আরেকবার রিভিশন করব। সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্স তিনটে স্টেটমেন্ট আছে। একটা হচ্ছে কেলভিন স্টেটমেন্ট, অনলি কেলভিন স্টেটমেন্ট, যেটা কেলভিন স্টেটমেন্ট যদি তোমাদের লিখতে বলে 2 নম্বরের প্রশ্ন, তাহলে পুরো এইটা দেখবে, এইটা হচ্ছে স্টেটমেন্টটা অ্যাজ ইট ইজ লিখতে হবে, বইতেও সেম রয়েছে। কেলভিন স্টেটমেন্ট বলতে কি চাইছে? কেলভিন স্টেটমেন্ট একটাই কথা বলতে চাইছে যে তুমি কখনো কোনো একটা হট বডি থেকে তুমি যে কাজ করছো, হিট ইঞ্জিন যেটা বানিয়েছো, সেটা তো কাজ করবে কিভাবে কাজ করবে? একটা হট বডি আছে, আর হট বডি থেকে সে কী করবে? হিট টানবে, হিট টেনে সে কাজটা করবে। এবার যত আমার সে হট বডি থেকে হিট টেনে কাজ করবে, আর অবভিয়াসলি কিছু পরিমাণ অ্যামাউন্ট অফ ওয়ার্ক তাকে কিছু পরিমাণ হিট তাকে বাইরে ছেড়ে দিতে হবে। তো যত সে হট বডি থেকে হিট টানছে, আমার হট বডির যে টেম্পারেচার আছে T1, সেটা ফল করবে। সেই T1টা ফল করতে করতে কখনো তার যে সারাউন্ডিং টেম্পারেচার, সেটা যদি T2 হয়, তার থেকে নিচে কখনো যাবে না। যে হট বডির টেম্পারেচারটা ফল করতে করতে কখনো সারাউন্ডিং টেম্পারেচার থেকে কম হবে না। তার মানে সোজা কথা এখানে বলতে চাইছে যে যদি আমার একটা হিট ইঞ্জিন আমি বানাই, যেটা থেকে আমি কাজ পেতে চাইছি, ওয়ার্ক পেতে চাইছি, আমার একটা টেম্পারেচার ডিফারেন্স থাকতে হবে। T1 আর T2 দুটো টেম্পারেচার ডিফারেন্স থাকতে হবে। আর আমি ততক্ষণই কাজ পেতে পারবো যতক্ষণ না আমার এই টেম্পারেচার ডিফারেন্সটা রয়েছে। কারণ যখনই দুটো টেম্পারেচার ডিফারেন্স থাকছে 1 থেকে 2, তখনই হবে কি, আমার একটা হিট ফ্লো হবে, হাই টেম্পারেচার টু লো টেম্পারেচার, হাই থেকে লোতে আমার হিট ফ্লো হবে। আর এই হিটটা যখন ফ্লো হবে, তখন আমি এই হিটটাকে ইউজ করেই কিন্তু আমি কোনো রকম একটা কাজ করতে পারবো। তো যতক্ষণ টেম্পারেচার ডিফারেন্স আছে, ততক্ষণই আমি ওয়ার্ক পাওয়ার আমার পসিবিলিটি আছে। এটা ছিল কেলভিন স্টেটমেন্টের মেন আইডিয়া। নেক্সট আসছে প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। প্ল্যাঙ্ক স্টেটমেন্ট কি বলছে? প্ল্যাঙ্ক স্টেটমেন্ট বলছে এটাই হচ্ছে অ্যাকচুয়াল থার্মোডিনামিক্সের ল, অ্যাকচুয়াল সেকেন্ড লটা হচ্ছে প্ল্যাঙ্ক স্টেটমেন্টটা। কি বলছে? সেকেন্ড লটা আমার এই প্ল্যাঙ্ক স্টেটমেন্ট কি বলছে? যে যদি আমি কোনো একটা মেশিন বানাই, যেটা আমার একটা হট বডি আছে, যেটা T1 টেম্পারেচারে আছে, সেটা থেকে সে হিট বার করে কাজ করবে, ধরো Q1 পরিমাণ হিট বার করে আমার মেশিনটা কাজ করছে, তাহলে সবসময় হবে কি, তাকে কোথাও না কোথাও তাকে কিছু পরিমাণ হিট ছেড়ে দিতেই হবে, Q2 পরিমাণ হিট তাকে ছেড়ে দিতেই হবে। তার মানে হচ্ছে কি, এখানটায় যখনই কোনো একটা মেশিন, হিট ইঞ্জিন কাজ করবে, ওয়ার্ক ডান করবে, একটা কিছু কম্পেনসেট করতে হবে। কথাটা মাথায় রাখবে, কম্পেনসেট। এটা আগের বারও বলেছিলাম। কি কম্পেনসেটস? এই কম্পেনসেশন জিনিসটা কি? এটা হচ্ছে আইদার সিস্টেমটার কোনো পরিবর্তন হবে স্ট্রাকচারে, যেমন ধরো আইডিয়াল গ্যাস রয়েছে একটা পিস্টন লাগানো একটা সিলিন্ডারের মধ্যে, সে যদি হিট নিয়ে কাজ করে, কি হবে? ভলিউম বেড়ে যাবে, গ্যাসের ভলিউম বেড়ে যাবে। তো এটা একটা কম্পেনসেশন হতে পারে, যে তার আকারে পরিবর্তন হলো, স্ট্রাকচারে পরিবর্তন হলো। অর এলস একটা কম্পেনসেশন কি হতে পারে? কিছু পরিমাণ হিট সে রিজেক্ট করলো। এই দুটো ঘটনাকেই আমরা কম্পেনসেশন বলবো। রিজেকশন অফ হিটটাকেও কম্পেনসেশনের মধ্যে ধরা হবে। আর উইদাউট এনি কম্পেনসেশন আমি হিটকে ওয়ার্কে ট্রান্সফর্ম করতে পারবো না। আমরা হিট থেকে ওয়ার্ক ডান আমরা ডাইরেক্টলি বলবো না, আমরা কমপ্লিট হিট থেকে ওয়ার্ক ডান পারবো না, মানে হিটকে কমপ্লিটলি ওয়ার্কে আমি কনভার্ট করতে পারবো না। কিছু পরিমাণ হিট আমায় ছাড়তেই হবে। আর যদি হিট রিজেক্ট না হয়, তাহলে সিস্টেমের ইন্টারনাল স্ট্রাকচারে কিছু চেঞ্জ হবে। আর এই দুটো মিলিয়েই আমার আসছে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। যদি সেকেন্ড ল লিখতে বলে, তাহলে বেস্ট হচ্ছে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টটা লেখাই ভালো। এটাই হচ্ছে অ্যাকচুয়াল, যে ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট এ ইঞ্জিন অপারেটিং ইন সাইকেল হুইচ উইল প্রডিউস নো আদার এফেক্ট দ্যান এক্সট্রাকশন অফ হিট ফ্রম এ রিজার্ভার অ্যান্ড পারফরমেন্স অফ ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ ওয়ার্ক। যে কথাটা বললাম সে কথাটাই, ঠিক আছে? একটুখানি ভালো করে লেখা রয়েছে। তো কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট যদি দেয়, তুমি এই স্টেটমেন্টটা লিখতে পারো বা নিচের স্টেটমেন্টটা লিখতে পারো, যে কোনো একটা, ঠিক আছে? আর
আর একটা স্টেটমেন্ট আছে, দ্যাট ইজ ক্লসিয়াস স্টেটমেন্ট। এই ক্লসিয়াস স্টেটমেন্টটা রেফ্রিজারেটরকে নিয়ে তৈরি, সরি ভুল লিখছি, রেফ্রিজারেটর নিয়ে এটা তৈরি। কি বলছে যে আমি কখনো এমন কোনো মেশিন বানাতে পারবো না যে মেশিনটা কি করবে, নিজে থেকেই কোল্ড বডি থেকে হিট এক্সট্র্যাক্ট করে হট বডিতে দিয়ে দেবে। তার মানে যদি আমাকে কোল্ড বডি থেকে হিট এক্সট্র্যাক্ট করতে হয়, করে যদি আমাকে হট বডিতে হিট ট্রান্সফার করতে হয়, বাইরে থেকে আমাকে ওয়ার্ক ডান করতে হবে। এটাই হচ্ছে মেন কথা, যে ওয়ার্ক নিড টু বি ডান, needed to be done, needed to be done। এটা হচ্ছে আমার প্ল্যাঙ্কের স্টেটমেন্ট, সরি ক্লসিয়াস স্টেটমেন্ট, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে কোনো মেশিন নিজে থেকে হট বডি থেকে কোল্ড বডি থেকে আমার এনার্জি নিয়ে, আই মিন হিট নিয়ে ওটাকে হট বডিতে ট্রান্সফার করতে পারবে না, বাট অপোজিটটা পসিবল হয়। হিট নিজে থেকেই হট বডি থেকে কোল্ড বডিতে নিজে থেকে ট্রান্সফার করে, কিন্তু যদি কোল্ড বডি থেকে হট বডিতে হিট ট্রান্সফার করতে হয় আমাকে বাইরে থেকে ওয়ার্ক ডান করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট, মেন স্টেটমেন্ট ক্লসিয়াসের এক্সপ্লেনেশন। আর যদি তোমাকে লিখতে হয় তাহলে এইটা বা নিচেরটা, অর বলে যেটা আছে, এই দুটোর মধ্যে একটা স্টেটমেন্ট তোমাকে লিখতে হবে। দুটো লিখতে পারলে খুবই ভালো, আর যদি পারো ওর সাথে মিনিংটাও বলে দিও, আরও সুবিধা হবে। 2 নম্বর নর্মালি থাকে, আগের বার মোস্ট প্রবাবলি এসেছিলো, একবার চেক করো কোশ্চেনটায়, মনে হয় ক্লসিয়াস স্টেটমেন্ট এসেছিলো। যাই হোক, এবার আসছে এই জায়গাতে ইকুইভ্যালেন্স অফ কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অ্যান্ড ক্লসিয়াস স্টেটমেন্ট। আচ্ছা, এবার তোমাদের এই থার্মোডিনামিক্সে কিছু এই টাইপের প্রুফ আছে, যেখানটায় ধরো তোমাকে মাস্টারমশাই ক্লাসরুমে এসেছেন, এসে জিজ্ঞেস করলেন যে স্টুডেন্ট আজকে ক্লাসে আসুনি তারা হাত তোলো, কেউ হাত তোলেনি, তার মানে সবাই প্রেজেন্ট, সবাইকে প্রেজেন্ট করে দিলাম। সেরকম কিছু কিছু জিনিস তোমরা দেখবে। মানে কি, সোজা কথা, এটা একটু বেকার কথাই বললাম। মেন আইডিয়াটা হচ্ছে অনেক এরম প্রুফ আছে যে এ আর বি, কন্ডিশান এ, এটা একটুখানি আমি ওই কম্পিউটারের মধ্যে চলে যাচ্ছি, ধরো কন্ডিশান এ অ্যান্ড কন্ডিশান বি সবসময় একসাথে হয়, সাইমালটেনিয়াস। সবসময় সাইমালটেনিয়াসলি হয়। এ হচ্ছে না, তাহলে এক্ষেত্রে আমি ধরবো বিও হবে না, এরকম টাইপের প্রুফ আসবে, মাথায় রাখবে। এ হচ্ছে না, তার ফলে আমি বলবো বি হবে না, কারণ এ আর বি সাইমালটেনিয়াসলি হয়। বা উল্টোটাও বলতে পারি যে বি, এ আর বি সাইমালটেনিয়াসলি হয়, বি এক্ষেত্রে হচ্ছে না, তাহলে আমি ধরবো এও হবে না। এই টাইপের প্রুফ, মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এই টাইপের প্রুফ থাকবে, তাই জন্য পাজেলড হয়েও না। ঠিক আছে, তোমার কখনো ভাববে না যে স্যার এখানে তো বলেছে যে এই ঘটনাটা ঘটছে, তাহলে পরে আবার কেন বলছে এই ঘটনাটা ঘটবে না, এমন তোমাদের কেস আসবে। আমি বলছি এ যদি ঘটে তাহলে বি ঘটবে, তারপর আমি বলবো এ যেহেতু ঘটছে না তাই বি ঘটছে না। তো তোমাদের এই জায়গাটা খেয়াল রাখতে হবে, তোমরা এটা বললে চলবে না যে স্যার এ তো ঘটছে আগে বললেন, তাহলে কেন বলছেন যে এবার ঘটছে না, এরকম টাইপের কনফিউশন যেন না হয়, একটু খেয়াল রেখো। ঠিক আছে, চলো এইটা একটা এক্সাম্পল দিচ্ছি, ইকুইভ্যালেন্স অফ কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অ্যান্ড ক্লসিয়াস স্টেটমেন্ট। এখানটায় কি বলছে যে যদি, মানে সোজা কথা আমি এখানে এইভাবে প্রুফ করতে চাইছি যে যদি আমার কোথাও কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট মেনে যায় আর কিন্তু ক্লসিয়াস স্টেটমেন্ট মানে না মানা হয় কোনো একটা কেসে, কোনো একটা অবস্থায়, কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট মানছে কিন্তু ক্লসিয়াস স্টেটমেন্ট মানছে না, সেই অবস্থায় যদি আমি ওভারঅল সিস্টেমটাকে দেখি, আমি দেখবো যে ক্লসিয়াস সিস্টেম, তাহলে কেলভিন প্ল্যাঙ্ক সিস্টেমও ওভারঅল ক্ষেত্রে মানা হচ্ছে না। আর উল্টোটাও পসিবল হবে, যে যদি আমি দেখি যে একটা সিস্টেমে ক্লসিয়াস স্টেটমেন্ট মানা হচ্ছে কিন্তু কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট মানা হচ্ছে না, সেক্ষেত্রে আমরা দেখব ক্লসিয়াস স্টেটমেন্টও ওভারঅল সিস্টেমের জন্য মানা হচ্ছে না। একটা এক্সাম্পল, একটা কেস ধরা হয়েছে, এটা হচ্ছে সিস্টেম 1। ঠিক আছে, একটা কেস ধরা হয়েছে, এই সিস্টেমে দুখানা ইঞ্জিন রয়েছে, প্রথমটা আর যেটা সেটা একটা রেফ্রিজারেটর, আর ফর রেফ্রিজারেটর, আর ই যেটা সেটা হচ্ছে আমার হিট ইঞ্জিন। এই ই যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে আমার হিট ইঞ্জিন।
এবার তোমরা দেখো যে রেফ্রিজারেটর আর দুজনেই কি করছে, দুজনেই T1 আর T2 সিস্টেমে কাজ করছে, T1 টেম্পারেচার আর T2 টেম্পারেচারের মধ্যে কাজ করছে। আচ্ছা, এখানটায় আমি ধরছি, দেখো এটা হবে কি হবে না সেটা পরের কথা, আপাতত আমি ধরছি যে আমার যে রেফ্রিজারেটরটা আছে সেটা কি করছে, সে Q2 অ্যামাউন্ট অফ হিট সে কোল্ড জাংশন থেকে তুলছে, আর সেই Q2 অ্যামাউন্ট অফ হিটটাকেই সে হট জাংশনে ট্রান্সফার করছে। আর এক্ষেত্রে আমার কোনো ওয়ার্ক ডান হচ্ছে না, কোনো ওয়ার্ক ডান আমাকে রেফ্রিজারেটরে দিতে হচ্ছে না। রেফ্রিজারেটরটা নিজে থেকেই Q2 হিট কোল্ড জাংশন থেকে কোল্ড রিজার্ভার থেকে নিচ্ছে, আর Q2 পরিমাণ হিটই হট রিজার্ভারে দিয়ে দিচ্ছে, কিন্তু কোনো আমাকে বাইরে থেকে কাজ করতে হচ্ছে না, রেফ্রিজারেটর নিজে থেকে যে কাজ করছে। তার মানে খেয়াল করে দেখো এক্ষেত্রে ক্লসিয়াস স্টেটমেন্টটা ইনভ্যালিড, ক্লসিয়াস স্টেটমেন্ট মানা হচ্ছে না, মানে সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্সই বলতে গেলে ভায়োলেট করছে, মানা হচ্ছে না, ক্লসিয়াস স্টেটমেন্ট ভায়োলেট করা হচ্ছে। ঠিক আছে, তো এই জায়গাটা বুঝতে পারলে তো, যে একটা কেস আমি এমন ধরলাম যেখানটায় ক্লসিয়াস স্টেটমেন্ট ভায়োলেট করা হচ্ছে। হিট ইঞ্জিন যেটা কি করছে, সে আবার কি করছে, হিট ইঞ্জিন Q1 পরিমাণ হিট হট রিজার্ভার থেকে নিচ্ছে, W পরিমাণ ওয়ার্ক করছে, আর Q2 পরিমাণ হিট রিজেক্ট করছে। অবভিয়াসলি Q1 মাইনাস Q2 তুমি যদি করো তাহলে তুমি W পাবে। তার মানে এক্ষেত্রে হিট ইঞ্জিনের জন্য কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টটা আমার মানছে, কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টটা কিন্তু মানা হচ্ছে, কিন্তু ক্লসিয়াস স্টেটমেন্ট যেটা আছে সেটা ভায়োলেট করছে এই সিস্টেমটার জন্য। ঠিক আছে, তো এবার দুটোকে যদি আমি জয়েন করে দিই, তুমি একটা জিনিস খেয়াল করো, দুটোকে যদি আমি জয়েন করে দিই তাহলে কি হবে তুমি দেখো এইখানটা, দুটোকে আমি জয়েন করে দিলাম, জয়েন করে আমি দুটোকে একটাই সিস্টেম হিসাবে ধরলাম, এই দুটোকে মিলিয়ে আমি একটাই সিস্টেম ধরলাম যে এই দুটো রেফ্রিজারেটর আর এই হিট ইঞ্জিনটা কাপলড আছে। তাহলে তুমি খেয়াল করে দেখো এই যে হিট ইঞ্জিন সে কী করছে, Q2 পরিমাণ হিট ছাড়ছে, তো ওই Q2 পরিমাণ হিটটাই কিন্তু রেফ্রিজারেটরটা আবার আমাকে হট জাংশনে পাঠিয়ে দিচ্ছে। তার মানে হিসাব মতো দেখতে গেলে যদি এই দুটো সিস্টেম একসাথে কাজ করে, এই রেফ্রিজারেটর আর এই হিট ইঞ্জিনটা একসাথে কাজ করে, তাহলে যে এদের মিক্সড যে সিস্টেমটা তৈরি হবে, যে কাপলড ইঞ্জিনটা তৈরি হবে, সে কি করছে দেখো, সে কিন্তু Q1 পরিমাণ হিট নিচ্ছে, সেইটা সম্পূর্ণ ওয়ার্ক ডানে কনভার্ট করছে, আর Q2টা হচ্ছে জিরো। কেন Q2টা হচ্ছে জিরো? কারণ খেয়াল করো রেফ্রিজারেটরটা বিনা কোনো ওয়ার্ক ডানে Q2 হিটটাকে আবার হট জাংশনে পাঠিয়ে দিচ্ছে। তার মানে নেট রেজাল্টটা খেয়াল করো, নেট রেজাল্ট হচ্ছে কি T1 থেকে আমার কেবলমাত্র T2 পরিমাণ হিটই টানা হচ্ছে, T1 থেকে আমার নেট Q1 পরিমাণ হিটই টানা হচ্ছে, আর কোনো আর এখানে যে পরিমাণ হিটটা রিজেক্ট হচ্ছে সেই পরিমাণ হিটটা আবার হট জাংশনে চলে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে আমি বলতে পারি কি Q2 জিরো, যে কাপলড ইঞ্জিন সে কোনো হিট আমার রিজেক্ট করছে না। ঠিক কি না? এই জায়গাটা বুঝতে পারলে? তো তার মানে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টটাই মেইন, মানে ওটা যদি ফলো করে তাহলে ক্লসিয়াস ফলো করলো কি করলো না তাতে যায় আসে না। একদম। তার মানে এক্ষেত্রে কি হচ্ছে দেখো, কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টটা ওভারঅল কেসের জন্য ভায়োলেট করে যাচ্ছে। কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টটা ওভারঅল কেসের জন্য, আমি যদি পার্ট করে দেখি তাহলে আমার হিট ইঞ্জিনের জন্য কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টটা ঠিক আছে, ক্লসিয়াস স্টেটমেন্টটা রেফ্রিজারেটরের জন্য ভায়োলেট করছে। কিন্তু যদি দুটোকে আমি কম্বাইন করে দেখি, একটা সিস্টেম তৈরি করি, তাহলে আমি দেখব যে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টও ভায়োলেট করে যাচ্ছে। তার মানে এটাই আমার ইকুইভ্যালেন্স দিচ্ছে যে বিটুইন কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অ্যান্ড ক্লসিয়াস স্টেটমেন্ট, যে দুটো ইকুইভ্যালেন্ট, একটা মানা হলে অন্যটাকেও মানা হবে, যদি একটা মানা না হয় তাহলে অন্যটাকেও মানা হবে না। বোঝা গেল তো? যেটা বললাম সেটাই এখানটায়, মানে অনেক কথা তো আমি এখানটায় সেইভাবেই লেখা রয়েছে, যে কথাগুলো বললাম সেগুলোই আমি এখানটায় ভাষায় লিখে রেখেছি, তোমরা একটু দেখো বুঝতে পারছো কি না পড়ে দেখো। সিস্টেম 2, আরেকটা সিস্টেম নিয়ে আমরা আলোচনা করি। এই ছবিটা দেখতে পাচ্ছ, একটু বড় করলাম, দেখো একটা হট রিজার্ভার আছে, সেম এখানটা একটা হিট ইঞ্জিন আছে ই,
হিট ইঞ্জিনটা কি করছে এক্ষেত্রে? হিট ইঞ্জিনটা কি করছে? Q1 হিট নিচ্ছে আর কোনো হিট রিজেক্ট করছে না। Q2 ইকুয়ালস টু 0, কোনো হিট রিজেক্ট করছে না। এইখানটায় 0 করে দেওয়া মানে কোনো হিট রিজেক্ট করছে না। যে ওয়ার্ক ডানটা করছে সেই ওয়ার্ক ডানটা আমি কি করছি? আমি একটা রেফ্রিজারেটরকে দিয়ে দিচ্ছি। যে আর এই ওয়ার্ক ডানটা যেহেতু কোনো হিট রিজেক্ট করছে না, ওয়ার্ক ডান বাই দ্য হিট ইঞ্জিন কত হবে? W ইকুয়ালস টু Q1ই হবে, কারণ এক্ষেত্রে কি হচ্ছে? পুরো হিটটাকে ওয়ার্কে কনভার্ট করছে। তার মানে অবভিয়াসলি এটার ক্ষেত্রে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টটা ভায়োলেট করছে। কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টটা ভায়োলেট করছে এক্ষেত্রে। অন দ্য আদার হ্যান্ড, যে রেফ্রিজারেটরটা রয়েছে তার ওপর কত পরিমাণ ওয়ার্ক করা হচ্ছে? Q1 পরিমাণ, কারণ W ইকুয়ালস টু Q1। এটার ওপর আমার Q1 পরিমাণ ওয়ার্ক করা হচ্ছে, W ইকুয়ালস টু Q1। আর সে কী করছে? Q2 পরিমাণ হিট নিচ্ছে আর Q1 প্লাস Q2 পরিমাণ হিট ট্রান্সফার করছে আমার হট রিজার্ভারে। তো এটা আর ক্ষেত্রে ক্লসিয়াস স্টেটমেন্ট ভ্যালিড। ক্লসিয়াস এই ক্ষেত্রে আমার ভ্যালিড, তাই তো? কিন্তু যদি দুটোকে আমি কম্বাইন্ড করি, তুমি খেয়াল করে দেখো, দুটো কম্বাইন্ড করলে এটা আমার একটা সিঙ্গেল রেফ্রিজারেটরের মতো কাজ করবে। সিঙ্গেল রেফ্রিজারেটর আর যে কি করছে? বিনা কোনো ওয়ার্ক ডানে, কারণ এখানে ওয়ার্ক ডানটা আমার এই হিট ইঞ্জিনটা করছে, এই হিট ইঞ্জিনটা এর ভেতরে ঢুকে গেল। তো বিনা কোনো ওয়ার্ক ডানে সে কী করছে? Q1 Q2 হিট নিচ্ছে আর Q1 প্লাস Q2 হিট, Q1 প্লাস Q2 হিট সে ট্রান্সফার করছে। সো ওয়ার্ক ডান হবে না কেন? ওয়ার্ক ডান তো হচ্ছে, Q1 অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান মানে না, সিস্টেমটাকে জয়েন করে দাও, দুটোকে কম্বাইন করে দাও। যেহেতু এবার দেখো এই Q1টাই তো ওয়ার্ক ডান, এই ওয়ার্ক ডানটাই ব্যাক করে আসছে। তার মানে দেখে মনে হবে এই, মানে বুঝতে পারছো তো, এখান থেকে Q1 পরিমাণ হিট, এই হিটটাকে বাইরে থেকে ওয়ার্ক ডান করছে না, সে হট টেম্পারেচার থেকে একটুখানি কাজ করছে। এইভাবে ভাবো, হট জাংশন থেকে সে Q1 পরিমাণ হিট নিচ্ছে আর Q1 প্লাস Q2 পরিমাণ হিট সে কী করছে? কোল্ড জাংশন, দেখো হট জাংশন থেকে Q1 পরিমাণ হিট নিচ্ছে। এইভাবে দেখো, হট জাংশন থেকে Q1 পরিমাণ হিট নিচ্ছে, কোল্ড জাংশন থেকে Q2 পরিমাণ হিট নিচ্ছে, আর দুটোকে করছে কি? কোথায় পাঠাচ্ছে? আমার হট জাংশনে পাঠাচ্ছে। এবার যেহেতু আমার এই Q1 হিটটা হট জাংশন থেকেই আসছে, তুমি খেয়াল করে দেখো তাহলে তুমি ধরতে পারো কি না এই Q1টাকে বাদ দিয়ে, যে অ্যাকচুয়ালি করছে কি? বিনা কোনো ওয়ার্ক ডানে Q2 পরিমাণ হিট কোল্ড জাংশন থেকে নিয়ে হট জাংশনে পাঠাচ্ছে। বোঝা গেল এই জায়গাটা? তুমি জাস্ট এইটাকে ক্যান্সেল করে দাও, এইখান থেকে তুমি Q1 হিটটাকে এইখান থেকে আর এখান থেকে আউট করে দাও, তাহলেই তোমার কি মনে হবে? Q2 নিচ্ছে আর Q2 ছেড়ে দিচ্ছে। একদম। এক সেকেন্ড। তার মানে Q2 হিট কি করছে? সে রেফ্রিজারেটর থেকে Q2 হিট কোল্ড জাংশন থেকে নিয়ে হট জাংশনে পাঠিয়ে দিচ্ছে নিজে থেকে। তার মানে ওভারঅল সিস্টেমটার জন্য ক্লসিয়াসও আমার ভায়োলেট করছে, ভায়োলেটস ক্লসিয়াস স্টেটমেন্ট ফর ওভারঅল সিস্টেম। বোঝা গেল তো? তো এইটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্স অফ কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অ্যান্ড ক্লসিয়াস স্টেটমেন্ট। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট, কার্নোস থিওরেম। এতক্ষণ আমরা কার্নোস সাইকেল পড়েছি, কার্নোস ইঞ্জিন পড়েছি। কার্নোস থিওরেমটা খুব ইম্পর্টেন্ট পার্ট, খুব ইম্পর্টেন্ট পার্ট কার্নোস থিওরেম। আর কার্নোস থিওরেম তোমাকে 5 নম্বরের এরকম প্রশ্নে আসতে পারে, 5 নম্বর থেকে প্রশ্ন বা 3 নম্বরের প্রশ্ন, ডিপেন্ড করছে, মানে 3 to 5 মার্কসের এরম দুটো প্রশ্ন আসতে পারে। কোশ্চেন নাম্বার 1 দেখো কি বলছে, সিম্পল প্রশ্ন, স্টেট অ্যান্ড প্রুফ কার্নোস থিওরেম। অর এলস কার্নোস থিওরেমটাকেই তোমাকে প্রুফ করতে বলছে এইভাবে, প্রুফ দ্যাট নো ইঞ্জিন ক্যান বি মোর এফিসিয়েন্ট দ্যান আ রিভার্সিবল ইঞ্জিন
working between same temperature limits and all reversible engines working between the same temperature limit have same efficiency. এই দুটো প্রশ্নই কিন্তু 5-5 নম্বরের, দুটো প্রশ্নই কিন্তু 5-5 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? স্টেট অ্যান্ড প্রুফ কার্নোস থিওরেম দিলেও 5 নম্বর, আর নিচের প্রশ্নটা দিলেও 5 নম্বর, দুটো সেম প্রশ্ন, দুটো কিন্তু সেম প্রশ্ন, মানে উত্তর সেম হবে আর কি, প্রশ্ন আলাদা উত্তর একদম সেম হবে, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট। চলো দেখা যাক কার্নোস থিওরেমটা আগে কি বলছে। অবভিয়াসলি উপরের কোশ্চেনটাই কার্নোস থিওরেম ছিল। ওয়ার্কিং বিটুইন সেম টু টেম্পারেচার লিমিটস নো ইঞ্জিন ক্যান বি মোর এফিসিয়েন্ট দ্যান দ্য রিভার্সিবল ওয়ান। তুমি দুখানা ইঞ্জিন রেখেছো, দুটো ইঞ্জিন সেম টেম্পারেচারের লিমিটে কাজ করছে, মানে T1 আর T2তে কাজ করছে। একটা ইঞ্জিন হচ্ছে ইরিভার্সিবল আই, মানে আচ্ছা এটা তো শুনেছো মনে হয় যে কার্নো সাইকেল হচ্ছে কি সাইকেল, কার্নো সাইকেল হচ্ছে রিভার্সিবল, রিভার্সিবল ইঞ্জিন। রিভার্সিবল ইঞ্জিন মানে ওটাকে তুমি সম্পূর্ণ প্রসেসটাকে উল্টে দিতে পারো, ওটা রেফ্রিজারেটরের মতো কাজ করবে, ঠিক আছে? তো কার্নো সাইকেলকে তুমি উল্টে দিতে পারো, সে রেফ্রিজারেটরের মতো কাজ করবে। কিন্তু যদি ওটা ইরিভার্সিবল হতো তাহলে কি হতো? ইরিভার্সিবল হলে আমরা বলবো যে কার্নো সাইকেলটা রেফ্রিজারেটরের মতো কাজ করবে না। তো এরকম দুখানা ইঞ্জিন আছে, একটা আই ফর ইরিভার্সিবল অ্যান্ড আর ফর রিভার্সিবল। তাহলে আই এর এফিসিয়েন্সি যদি ইটা আই হয় আর এই আর এর এফিসিয়েন্সি যদি ইটা আর হয়, খেয়াল করো দুটোই কিন্তু হিট ইঞ্জিন, দুটোই আমার হিট নিচ্ছে, ওয়ার্ক ডান দিচ্ছে আর হিট রিজেক্ট করছে। কেউ কিন্তু রেফ্রিজারেটর নয়, এখানে আর স্ট্যান্ড ফর রিভার্সিবল হিট ইঞ্জিন, এখানে কিন্তু আর রেফ্রিজারেটর বোঝাচ্ছে না। তাহলে সবসময় কি হবে? সবসময় আমার হবে কি ইটা আর উইল বি গ্রেটার দ্যান ইটা আই, মানে efficiency of reversible engine will be always greater than that of the irreversible one. এটাই হচ্ছে আমার কার্নোস থিওরেম, ঠিক আছে? তো তো চলো কার্নোস থিওরেমের প্রুফটা দেখা যাক। এর প্রুফও ওই একইভাবে, এ হলে বি হবে, এ হচ্ছে না তাই বি হচ্ছে না, ওই টাইপের প্রশ্ন প্রুফটা। ঠিক যেভাবে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টের কেসটা দেখলাম সেভাবেই দেখব। এরম একটা ছবি আঁকতে হবে, হট রিজার্ভার আর কোল্ড রিজার্ভারের মধ্যে কাজ করছে দুটো ইঞ্জিন, ঠিক আছে? একটা রিভার্সিবল আছে আই, একটা ইরিভার্সিবল আছে আর একটা রিভার্সিবল আছে। এবার খেয়াল করো, যেহেতু এটা আমার রিভার্সিবল, এটা কিন্তু রেফ্রিজারেটর হিসাবে কাজ করতে পারবে, ঠিক আছে? যেহেতু রিভার্সিবল ইট ক্যান অ্যাক্ট অ্যাজ এ রেফ্রিজারেটর, কিন্তু তুমি কি আইটাকে রেফ্রিজারেটর হিসাবে কাজ করাতে পারবে? পারবে না, কারণ ওটা ইরিভার্সিবল। তো এই যে আমার এখানটায় আরটা রয়েছে সেটা হচ্ছে একটা রিভার্সিবল রেফ্রিজারেটর, ঠিক আছে? তো এইটা কি করছে দেখো, রিভার্সিবল যেটা ইরিভার্সিবল আই যেটা আছে সে কি করছে, কিউ পরিমাণ হিট নিচ্ছে, খেয়াল করে দেখবে কিউ পরিমাণ হিট নিচ্ছে, W1 পরিমাণ ওয়ার্ক ডান করছে, আর কত পরিমাণ হিট রিজেক্ট করছে, কিউ প্লাস W1 পরিমাণ হিট রিজেক্ট করছে। এই যে কিউ প্লাস W1 পরিমাণ হিট যেটা আছে সেটা রিজেক্ট করছে আমার এই ইরিভার্সিবল মেশিনটা। আর যে রেফ্রিজারেটরটা রয়েছে যেটা রিভার্সিবল রেফ্রিজারেটর, খেয়াল রাখবে রেফ্রিজারেটরকে রিভার্সিবল হতেই হবে, সেটা কি করছে, কিউ মাইনাস W2 পরিমাণ হিট সে নিচ্ছে, কিউ মাইনাস W পরিমাণ হিট সে নিচ্ছে ফ্রম কোল্ড রিজার্ভার, তার ওপর এই হিটটাকে নেওয়ার জন্য W2 পরিমাণ ওয়ার্ক ডান করতে হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো সে কত পরিমাণ হিট ছাড়বে, হট রিজার্ভারে কত পরিমাণ হিট পাম্প করবে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফর্মুলাটা এরকম হয়, Q2 প্লাস W ইকুয়ালস টু Q1, ঠিক আছে? এখানে Q2 যেটা সেটা হচ্ছে এইটা Q মাইনাস W, আর Wটা এক্ষেত্রে হচ্ছে আমার W2। তাহলে তোমরা যদি হিসাব করো, তাহলে তোমরা যদি হিসাব করে দেখো তাহলে তোমরা কী পাবে বলো তো,
তোমরা যদি ক্যালকুলেট করে দেখো তোমরা দেখতে পাবে যে আমার Q1 এক্ষেত্রে Q এর সমান হচ্ছে। তুমি Q2 এর জায়গায় Q মাইনাস W2 বসাও। স্যার এই জায়গাটা একটু আরেকবার বোঝাবেন, মানে Q1 প্লাস Q2 থেকে এই জায়গাটা এই জায়গাটা তো যে এই হিট কিভাবে যাচ্ছে, হ্যাঁ আচ্ছা বোঝাচ্ছি, দাঁড়াও। দেখো হিট ইঞ্জিনের ক্ষেত্রে কি হয়, হিট ইঞ্জিনের রেফ্রিজারেটরই বলছি, রেফ্রিজারেটরের ক্ষেত্রে কি হয়, সে কত পরিমাণ হিট নেয় কত পরিমাণ হিট ছাড়ে, ধরো তার উপর আমি যদি ডাব্লু পরিমাণ ওয়ার্ক ডান করি রেফ্রিজারেটরে, ডাব্লু পরিমাণ ওয়ার্ক ডান করি, সে T2 টেম্পারেচার থেকে কত পরিমাণ হিট বার করবে, Q2 পরিমাণ হিট বার করবে, আর Q1 পরিমাণ হিট সে হট জাংশনে ছাড়বে। তাহলে এই যে Q1 W আর Q2 এদের মধ্যে রিলেশনটা কি বলো তো, Q1 যেটা সেটা হচ্ছে Q2 প্লাস W, W প্লাস Q2 একই ব্যাপার, ঠিক আছে। এবার আমি যে ছবিটা এঁকেছি সেটা কি করছে দেখো, সেই রেফ্রিজারেটরের ছবিটা, সেটা আমার কোল্ড রিজার্ভার থেকে Q মাইনাস ডাব্লু হিট, সরি Q মাইনাস W2 হিট নিচ্ছে, মানে সেটাকে তুমি Q2 ধরতে পারো, ঠিক আছে। তার ওপর W2 পরিমাণ ওয়ার্ক ডান করা হচ্ছে, তাহলে এবার সে কত পরিমাণ হিট ছাড়বে সেটা আমি এই রিলেশন থেকে বার করতে পারবো। Q1 ইকুয়ালস টু Q2 এর জায়গায় কি বসাবো, Q মাইনাস W বসাও, Q মাইনাস W2, আর ওয়ার্ক ডানের জায়গায় W2 বসাও, তাহলে Q1 ইকুয়ালস টু Q হলো কি হলো না, তার মানে কত পরিমাণ হিট ছাড়বে, Q পরিমাণ হিট ছাড়বে, বোঝা গেল তো। হট জাংশনেও Q পরিমাণ হিট রিজেক্ট করছে। তাহলে তাহলে এক্ষেত্রে দেখো, এবার তুমি যদি দুটোকে কম্বাইন করে দাও, তাহলে কি হচ্ছে, এটা কি পরিমাণ, দুটোকে যদি কম্বাইন করে দাও তাহলে একটা মনে হবে একটা এমন ইঞ্জিন আছে যে ইঞ্জিনটা কি করছে, দেখো এই ইঞ্জিনটাকে তুমি খেয়াল করো, এর Q পরিমাণ হিট নিচ্ছে T1 থেকে, আবার Q পরিমাণ হিটই কিন্তু T1কে ফেরত দিচ্ছে, তার মানে ওভারঅল সে কোনো পরিমাণ হিট যদি এই দুটোকে কম্বাইন্ড করে ধরো তাহলে সে কি করছে, কোনো হিট T1কে দিচ্ছেও না, T1 থেকে কোনো হিট নিচ্ছেও না, ঠিক আছে। T1 থেকে কোনো হিট দিচ্ছে না, কোনো হিট নিচ্ছেও না, কারণ এইখানে দেখো Q1 নিচ্ছে, Q1 হিট দিয়ে দিচ্ছে, তার মানে Q অ্যামাউন্ট অফ হিট। তাহলে আর তুমি যদি এইখানটায় দেখো ওয়ার্ক ডানটা দেখো, এটা যদি তুমি ওয়ার্ক ডানটা দেখো তাহলে কি হবে দেখো, এখানে ওয়ার্ক ডানটা আমি মেনশন করিনি, একটু ভুল হয়ে গেছে, এই সিস্টেমটাকে তুমি যদি দেখো তাহলে সে কি করছে, W1 পরিমাণ হিট কাজ করছে আর W2 পরিমাণ কাজ তার উপর করা হচ্ছে, ঠিক আছে। Q মাইনাস W2 পরিমাণ হিট সে রিজেক্ট করছে টু T2, আর Q মাইনাস W2 পরিমাণ হিট সে নিচ্ছে ফ্রম T1, তাহলে ওভারঅল সে কী করছে তুমি খেয়াল করে দেখো, রিজেক্ট কত পরিমাণ হিট সে নিচ্ছে, T2 থেকে, সেটা হচ্ছে Q মাইনাস W2 মাইনাস Q মাইনাস W1, দ্যাট ইজ, তুমি যদি ক্যালকুলেট করো তুমি দেখবে W1 মাইনাস W2 পরিমাণ হিট এই কম্বাইন্ড সিস্টেমটা, এই যে সি হচ্ছে কম্বাইন্ড সিস্টেম এই দুজনের, তারা কি করছে T2 থেকে W1 মাইনাস W2 হিট নিয়ে নিচ্ছে। আচ্ছা, সিস্টেমটা নিজে কাজ করছে W1 পরিমাণ আর তার ওপর কাজ করা হচ্ছে W2 পরিমাণ, তাহলে ওভারঅল সিস্টেমটা যে এই দুজন কম্বাইন্ড সিস্টেম যে সি আছে সে কতটা কাজ করছে, কম্বাইন্ড সিস্টেমটা W1 মাইনাস W2 কাজ করছে। তো এইখানটায় দেখো এই সিস্টেমটার ক্ষেত্রে, এই কম্বাইন্ড সিস্টেমটার ক্ষেত্রে তুমি দেখো কম্বাইন্ড সিস্টেমটা কি করছে বলো তো, কম্বাইন্ড সিস্টেমটা আমার কোল্ড জাংশন থেকে মানে হিট তুলছে কত পরিমাণ, W1 মাইনাস W2 পরিমাণ হিট কোল্ড জাংশন থেকে তুলছে, আর সেইটাকে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, দ্যাট ইজ W1 মাইনাস W2
তার মধ্যে কনভার্ট করছে উইদাউট রিজেক্টিং এনি হিট। এক্ষেত্রে আমার বোথ কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট আর ক্লসিয়াস স্টেটমেন্ট ইনভ্যালিড হচ্ছে এক্ষেত্রে। কারণ আমি ধরে নিচ্ছি যে আমার এই সিস্টেমটা যেটা আছে সেটা W1 মাইনাস W2 হিট T2 থেকে তুলছে, ঠিক আছে? দ্যাট ইজ W1 ইজ গ্রেটার দ্যান W2। এটা আমি ধরে নিচ্ছি বলেই কিন্তু হচ্ছে। আমি এই হিসাবটা যে করলাম না, আমি কী বললাম যে কত পরিমাণ হিট T2 থেকে তুলছে, তার মানে আমি স্টার্টই করলাম Q মাইনাস W2 মাইনাস Q মাইনাস W1 করে, মানে আমি ধরেই নিচ্ছি W1 ইজ গ্রেটার দ্যান W2, তবেই কিন্তু ইনভ্যালিড হচ্ছে। কিন্তু কি হতো যদি W2 ইজ গ্রেটার দ্যান W1 হতো? কি হতো যদি W2 ইজ গ্রেটার দ্যান W1 হতো? আমি যেটা ধরছি সেটা না হয় তার উল্টো হতো। সেক্ষেত্রে খেয়াল করো, এই টার্মটা যেটা আছে সেটা নেগেটিভ হয়ে যেত, আর তার মানে কোল্ড জাংশনে আমার হিট যাচ্ছে। আর এইটা নেগেটিভ হওয়া মানে কি, তার উপর অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান করা হচ্ছে। যদি W2 ইজ গ্রেটার দেন W1 হতো, এই জায়গাটা একটু খেয়াল করবে সবাই, W2 ইজ গ্রেটার দেন W1 হয়, উল্টো হয়, যেটা আমি ধরেছি তার উল্টো ধরা হয়, তাহলে দেখা যাবে যে না, তাহলে আমার জিনিসটা কার মতো কাজ করছে, তার উপর আমি W1 মাইনাস W2 ওয়ার্ক ডান দিচ্ছি, আর সিস্টেমটা কি করছে, সে W1 মাইনাস W2 হিট কোল্ড জাংশনকে দিচ্ছে। ঠিক আছে তো? তার মানে এক্ষেত্রে কিন্তু এখানটা কিন্তু আমি ধরছি না যে সিটা একটা রেফ্রিজারেটার, যে আমার ওয়ার্ক ডান করলে সে আমাকে আমার এই সি যেটা আছে কম্বাইন্ড সিস্টেম, তাকে আমার T1 জাংশনেই আমাকে হিট ট্রান্সফার করতে হবে, এটা কিন্তু আমি ধরছি না। আমি এখানে ধরছি যে W2 যদি আমার গ্রেটার দেন W1 হয়, তাহলে আমার W1 মাইনাস W2টা নেগেটিভ হবে, তার মানে সব অ্যারোর ডাইরেকশানগুলো চেঞ্জ হয়ে যাবে। তার মানে দেখা যাবে যে আমি W2 মাইনাস W1 পরিমাণ ওয়ার্ক ডান করছি সিস্টেমটায়, আর সিস্টেমটা সেই হিটটাকে কোল্ড জাংশনে পাঠিয়ে দিচ্ছে T2-তে। তার মানে এক্ষেত্রে না আমার ক্লসিয়াস স্টেটমেন্ট ইনভ্যালিড হচ্ছে, না আমার কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট ইনভ্যালিড হচ্ছে। তার মানে বুঝতে পারলে তো, যদি আমার অ্যাজাম্পশনটাই উল্টে দিই, আমি যদি ধরে নিই যে W2 ইজ গ্রেটার দ্যান W1, তার মানেই আমার কিন্তু জিনিসটা ভ্যালিড হয়ে যাচ্ছে, কোনো না কোনোভাবে ভ্যালিড হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি ধরি W1 ইজ গ্রেটার দ্যান W2, এইটাকে যদি ধরি, তাহলে কিন্তু আমার সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্স ইনভ্যালিড হয়ে যাচ্ছে, না কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট মানছে, না ক্লসিয়াস স্টেটমেন্ট মানছে। এই জায়গাটা বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার, বলছিলাম যে পরের বারের অ্যাজাম্পশনটা যেখানে W2 গ্রেটার দেন W1 হলো, তখন তো ওইটাকে আমরা হিট ইঞ্জিনও বলতে পারবো না। এটা যাই হোক, কিন্তু আমি ওটাই বলছি, যেটা রেফ্রিজারেটরও না, হিট ইঞ্জিনও না, কিন্তু এটা তো একটা সিস্টেমটা তো ভ্যালিড রয়েছে, ভ্যালিড হচ্ছে তো, হতেই পারে, এমন একটা মেশিন হতেই পারে, কারণ এখানে কিছু ইনভ্যালিড নেই। আমি কাজ করছি, এটা অ্যাকচুয়ালি হিট ইঞ্জিন, এমন একটা হিট ইঞ্জিন যার আমি কোনোভাবে ওপরের পাতটা ব্লক করে দিয়েছি, তখন আমি যদি তার উপর কাজ করি, সেই কাজটাকে সে কী করছে, কোল্ড জাংশনে হিট ইঞ্জিনই ধরা যেতে পারে, একরকম ধরা যেতে পারে, কিন্তু খেয়াল করে দেখো। ঠিক আছে, আমি ওয়ার্ক ডান করছি সেটাকে সে, কারণ তুমি একটা ভাবো না, যে কোনো একটা সিস্টেমে যদি আমি কাজ করি, তার ভেতরে হিট তৈরি হবে, সেই হিটটাকে তাকে রিজেক্ট করতে হবে। রিজেক্ট সে নর্মালি কোথায় করবে, যেখানে কম টেম্পারেচার সেখানেই রিজেক্ট করবে। তো সেক্ষেত্রে এটা একটা হিট ইঞ্জিন হলো কি হলো না? হলো তো। এবার এই অ্যাজাম্পশনটা কখন হবে? when will be W2 greater than W1? যদি আমার, খেয়াল করে দেখো, এবার এখানটায় আসল খেলা, তুমি খেয়াল করে দেখো, W1 হচ্ছে আমার ইরিভার্সিবলের ওয়ার্ক ডান, আর W2 হচ্ছে রিভার্সিবলের ওয়ার্ক ডান। তার মানে যদি আমার এফিসিয়েন্সি অফ রিভার্সিবল ইঞ্জিন ইজ গ্রেটার দেন এফিসিয়েন্সি অফ ইরিভার্সিবল ইঞ্জিন, তাহলেই একমাত্র হবে W2 গ্রেটার দেন W1। তার মানে আমার পুরো জিনিসটা ভ্যালিড হলো। এটাই আমার কার্নোস থিওরেম। তো বললাম না যে ওই এই টাইপের প্রমাণ হবে যে এ আর বি একসাথে হয়, এ যদি না হয় বিও হবে না।
মানে তোমাকে একটা মানে অ্যাজাম্পশন এটা ধরে নিতে হবে, তারপর তোমাকে দেখতে হবে যে অ্যাজাম্পশনটা হচ্ছে না, তার মানে এটা ফলস, এইটা ট্রু। আগে বুঝতে পারলে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই দেখো এখান থেকে আমি এরমভাবে করলাম, আমি জিনিসটা ক্লিয়ার হলো তো? হুম। তো এইটাই আমার প্রমাণ করছে যে যে কোনো সিস্টেমের ক্ষেত্রে, ইভেন এই সিস্টেমটা তো আইডিয়াল সিস্টেম, এই সিস্টেমটা তো আইডিয়াল সিস্টেম, অবশ্য আইডিয়াল বলা যাবে না, কার্নো ইঞ্জিন তো নয়, কারণ যাই হোক এই সিস্টেমটার ক্ষেত্রে, যে কোনো সিস্টেমের ক্ষেত্রে আমি সবসময় কি পাবো, আমার যদি আমার সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্সকে ভ্যালিড হতে হয়, আমার সবসময় রিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সিকে আমার ইরিভার্সিবল সিস্টেমের বা ইরিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সির থেকে বেশি হতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কার্নোস থিওরেম প্রুফ হয়ে গেল। আর যদি তুমি এই নিচের প্রশ্নটা দেখো, এই নিচের প্রশ্নের ক্ষেত্রে নিচের প্রশ্নের ক্ষেত্রে এখান থেকে এই অবধি তোমার প্রমাণ হয়ে গেল যে রিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সি মোর হবে। কিন্তু এখনও এটার আরেকটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে এই নিচের পার্টটা কি বলছে, অল রিভার্সিবল ইঞ্জিনস ওয়ার্কিং বিটুইন দ্য সেম টেম্পারেচার লিমিট হ্যাভ সেম এফিসিয়েন্সি। যতগুলো রিভার্সিবল ইঞ্জিন হোক না কেন, যারা সেম টেম্পারেচারে কাজ করছে তাদের এফিসিয়েন্সি সেম হবে। সেটা করার জন্য আমি কি করব, এই যে সিস্টেমটা ছিল না, এই সিস্টেমটা ছিল তো, এই সিস্টেমটাকে আমি আরেকবার আঁকবো, এই সিস্টেমটাকেই। কিন্তু এক্ষেত্রে আমি কি করব, এক্ষেত্রে আমি সিস্টেমটাকে আমি দুটোকেই রিভার্সিবল ইঞ্জিন হিসাবে ধরবো, একটা এটা হচ্ছে আমার T1 টেম্পারেচার, দ্যাট ইজ হাই টেম্পারেচার, তার নিচে আছে আমার T2 টেম্পারেচার যেটা হচ্ছে লো। আমার এখানটায় আমার একটা রিভার্সিবল ইঞ্জিন আর কাজ করছে, যে কাজ কিভাবে করছে, যে আমার কিউ পরিমাণ হিট নিচ্ছে আর কিউ মাইনাস ডাব্লু কিউ মাইনাস হবে, আর কিউ মাইনাস ডাব্লু পরিমাণ হিট সে রিজেক্ট করছে, আর সে নিজে কি করছে, ডাব্লু পরিমাণ কাজ ওয়ার্ক ডান দিচ্ছে। অন্য আরেকটা সিস্টেম আছে আর প্রাইম, এটাও আমার একটা রিভার্সিবল সিস্টেম। এইটা কার মতো কাজ করছে, রেফ্রিজারেটরের মতো কাজ করছে। রেফ্রিজারেটরটা কি করছে, কিউ মাইনাস, আচ্ছা এটা W1 হবে, এটা W1। ঠিক আছে, অ্যারোটা খেয়াল রাখবে, অ্যারোটা বাইরের দিকে বেরোচ্ছে মানে সিস্টেমটা কাজ করছে। ঠিক আছে, অ্যারোটা বাইরের দিকে বেরোচ্ছে তার মানে কি, সিস্টেমটা কাজ করছে, ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম। পরের সিস্টেমটা কি করছে, সে কিউ মাইনাস W2 হিট T2 থেকে, মানে কোল্ড জাংশন থেকে নিচ্ছে, কোল্ড রিজার্ভার থেকে নিচ্ছে, আর কি করছে, কিউ পরিমাণ হিট ওপরে ছাড়ছে, আর কত পরিমাণ তাকে আমার ওপর, তার ওপর কত পরিমাণ কাজ আমাকে করতে হচ্ছে, W2 পরিমাণ কাজ করতে হচ্ছে। ঠিক আছে, এই তাহলে আগের কার্নোস থিওরেম অনুযায়ী আমার কি হওয়া উচিত, ইটা অফ আর প্রাইম শুড বি গ্রেটার দেন ইটা অফ আর। জাস্ট তুমি কার্নোস থিওরেমটাই বসাও না, আগের থিওরেমটা। এটা ভ্যালিড তখনই হবে যখন W1 গ্রেটার দেন W2 হবে, W1 গ্রেটার দেন W2 হবে, তখন W2 ভ্যালিড তখনই হবে ইফ W2 গ্রেটার দেন W1, আর সেটা তখনই হবে যদি আমার ইটা আর প্রাইম গ্রেটার দেন ইটা আর। ঠিক আগের থিওরেমটা। ঠিক আছে, এবার তুমি করো কি, যেহেতু আমার দুটোই রিভার্সিবল ইঞ্জিন, তুমি দুটোকে তুমি এক্সচেঞ্জ করে দাও, তুমি এইটাকে আর প্রাইম করো, আর প্রাইমটাকে তুমি এবার হিট ইঞ্জিন হিসাবে কাজ করাও, আর আরটাকে তুমি কি করবে, রেফ্রিজারেটর হিসেবে কাজ করাও। খেয়াল করো, দিস ইজ পসিবল বিকজ বোথ দ্য ইঞ্জিন আর রিভার্সিবল, ছবিটা ভুলে গেল, বোথ দ্য ইঞ্জিন আর রিভার্সিবল। এক্ষেত্রে তোমার আর প্রাইম যেটা আছে সে ডাব্লু পরিমাণ কাজ করছে কিউ পরিমাণ হিট নিয়ে, W1 কিউ পরিমাণ হিট নিয়ে, আর কত পরিমাণ হিট রিজেক্ট করছে, কিউ মাইনাস W1 পরিমাণ হিট রিজেক্ট করছে, আর যেটা আছে সেটা আমার এক্ষেত্রে তার উপর W2 পরিমাণ কাজ করা হচ্ছে, আর সে কিউ মাইনাস W2 পরিমাণ হিট নিয়ে নিচ্ছে, আর কিউ পরিমাণ হিট রিজেক্ট করছে টু হট জাংশন।
তাহলে এই সিস্টেমটার ক্ষেত্রে, যে ক্ষেত্রে তুমি আর প্রাইমকে তুমি হিট ইঞ্জিন হিসাবে ব্যবহার করছো আর আরকে তুমি রেফ্রিজারেটর হিসাবে ব্যবহার করছো, এক্ষেত্রেও টু মেক W2 গ্রেটার দেন W1 আমাকে কি করতে হবে, ইটা আর শুড বি গ্রেটার দেন ইটা আর প্রাইম। এই দুটো কখন ভ্যালিড হতে পারে, যখন ইটা আর ইকুয়াল টু ইটা আর। একদম। তার মানে all reversible engines working under same two temperatures have same efficiency. All reversible engines working under two same temperature limits have same efficiency. খুব ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? এই যে পার্টটা বললাম, এই যে এখানটায় আমি সেটা করেছি। যেটা বললাম সেটা এখানে লেখার ফর্মে করা আছে, ঠিক আছে? তো আশা করছি কার্নোস থিওরেম অবধি কারোর কোনো অসুবিধা নেই বুঝতে। না, আচ্ছা, কারোর অসুবিধা হলে বলো কিন্তু। আচ্ছা চলো, নেক্সট পার্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যাবসলিউট স্কেল অফ টেম্পারেচার। অ্যাবসলিউট স্কেল অফ টেম্পারেচার, এটাকে কোন স্কেলকে অ্যাবসলিউট স্কেল অফ টেম্পারেচার বলে? কেলভিন স্কেলকে। কেলভিন স্কেলকে কে ফার্স্ট তৈরি করেছিলেন? লর্ড কেলভিন। লর্ড কেলভিন এই স্কেলটাকে তৈরি করেছিলেন। এবার এইটা কিভাবে তৈরি হয়েছিল তার গল্প এখানটায় রয়েছে। আচ্ছা, এইখানটায় দেখে খুব ঘাবড়ে যেতে পারো, ঘাবড়াবার কিছু নেই, জাস্ট একদম মাইন্ডলেসলি ফাংশন নিয়ে খেলা আছে। একদম ভাবতে যাবে না যে কোন ফাংশনটা কার সাথে কীভাবে রিলেট হলো, জাস্ট মানে বুঝবে যে এইটা এর সাথে রিলেট হচ্ছে মানে একটা ফাংশন হবে, এটা ওর সাথে রিলেট হচ্ছে মানে এটা আর একরকম ফাংশন হবে। ফাংশনটা অ্যাকচুয়ালি কী ভাবতে যাবে না, জাস্ট ধরবে যে একটা ফাংশন, ধরো আমি এটাকে এফ থিটা লিখলাম, অন্য একটা ফাংশনকে ক্যাপিটাল এফ থিটা লিখলাম, দুটো আলাদা ফাংশন, কিন্তু কিভাবে রিলেটেড, ফাংশনটা অ্যাকচুয়ালি কি 1/θ নাকি 1/θ², সেইটা কখনোই ভাবতে যাবে না। সবসময় মনে করবে এটা একটা আলাদা ফাংশন, এটা একটা আলাদা ফাংশন, ঠিক আছে? তো শুধু এবার ফাংশন নিয়ে খেলা হবে আমাদের, না জেনে যে ফাংশনটার আকার কীরকম। আমরা জানবো না যে ফাংশনটা কীরকম, কিন্তু আমরা তাও ফাংশন নিয়ে কাজ করে যাব যে এটা একটা ফাংশন এই ধরে। আচ্ছা, অ্যাবসলিউট স্কেল অফ টেম্পারেচারটা এটা লর্ড কেলভিন তৈরি করেছিলেন। আচ্ছা, এর আগে যত থার্মোমিটার বা যত স্কেল আছে, যেমন ধরো সেলসিয়াস স্কেলটা হচ্ছে বয়লিং পয়েন্ট অফ ওয়াটার আর ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার, সেটা ধরে তৈরি করা, ঠিক আছে? বয়লিং পয়েন্ট অফ ওয়াটারকে 100 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়েছিল আর ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটারটাকে 0 ডিগ্রি ধরা হয়েছিল। সেটাকে 100-এর মধ্যে 100খানা ভেঙে দেওয়া হলো। সেখান থেকে এই সেলসিয়াস স্কেলটা এসেছে, সব থেকে ইজি স্কেল, যেটা 0 থেকে 100 100 ভাগে ভাগ করা সেলসিয়াস স্কেল। এটা কাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে? এটা হচ্ছে বয়লিং পয়েন্ট অফ ওয়াটারকে নিয়ে তৈরি করা। তাই আমরা দেখবে সব থেকে ইজি এটা, যে কোথায় ওয়াটার ফ্রিজ করে, বরফ হয়, জল বরফ হয় 0 ডিগ্রি সেলসিয়াসে, কোথায় গিয়ে বয়েল করা শুরু করে 100 ডিগ্রি সেলসিয়াসে। তো এটা হচ্ছে সেলসিয়াস স্কেল। অ্যাবসলিউট স্কেল অফ এবার তো অবভিয়াসলি আমার সেলসিয়াস স্কেলটা জলকে নিয়ে তৈরি করা, জলের প্রপার্টিজ নির্ভর করছে সেলসিয়াস স্কেলটা মাপার জন্য। তো অবভিয়াসলি তোমার জলের মধ্যে যদি নুন থাকে তাহলেই তার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে। তো মানে নেচার অফ দ্য সাবস্টেন্স কিছুটা রিলেট করে যাচ্ছে আমার টেম্পারেচারের ওপর, ঠিক আছে? তো আমার এই লর্ড কেলভিন চেয়েছিলেন যে একটা এমন স্কেল অফ টেম্পারেচার হোক যেটা আমার সিস্টেমটার নেচারের ওপর নির্ভর করবে না, সাবস্টেন্স যেটা ওয়ার্কিং সাবস্টেন্স আছে তার নেচারের ওপর নির্ভর করবে না। কিসের ওপর নির্ভর করবে? শুধু টেম্পারেচারের ওপরে কোনো একটা। এটা উনি ধরেছিলেন যে রিভার্সিবল ইঞ্জিন যেটা হয় সেটা কি হচ্ছে, সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য নেচার অফ ওয়ার্কিং সাবস্টেন্স, বাট ইট ইজ অনলি আ ফাংশন অফ টু টেম্পারেচার্স বিটুইন হুইচ দ্য ইঞ্জিন ইজ ওয়ার্কিং। তো উনি এরকম একটা স্কেল তৈরি করতে চেয়েছিলেন টেম্পারেচারের, যেটা এই রিভার্সিবল ইঞ্জিনের
ফাংশন হিসাবে কাজ করবে, রিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সির হিসাবে কাজ করবে, যেটা রিভার্সিবল ইঞ্জিন কোন দুটো টেম্পারেচারে কাজ করছে সেইটার ফাংশন হবে। ঠিক আছে, সবার আগে উনি কি করলেন, ধরলেন যে আচ্ছা তোমরা তো কার্নো সাইকেল পড়েছো, কার্নো সাইকেলে এই যে টেম্পারেচার দেওয়া থাকে না T1 T2, এই টেম্পারেচারটাকে বলা হয় আইডিয়া, এই টেম্পারেচারটা হচ্ছে এটা কিন্তু কেলভিন স্কেলে আমরা বলছি, এটা কিন্তু আমরা বলছি কেলভিন স্কেল, কারণ আমরা যখন আমরা থার্মোডিনামিক্সে অঙ্ক করছি, যখন আমরা অঙ্ক করছিলাম থার্মোডিনামিক্সের, আমাদের কি বেরোচ্ছিল, ইটা যেটা ইটা অফ আমার 1 - T2/T1 বেরোচ্ছিল, তো তার মানে কার্নো সাইকেলের ক্ষেত্রে যে এফিসিয়েন্সিটা সেটা আমার যে দুটো টেম্পারেচারের মধ্যে আমার ইঞ্জিনটা কাজ করছে, কার্নো ইঞ্জিনটা কাজ করছে, তার ওপর নির্ভর করছে। টেম্পারেচারটা যেমন যত আমি বাড়াবো কমাবো তত আমার এফিসিয়েন্সি বাড়বে কমবে, কিন্তু আমার ইঞ্জিনটার অভ্যন্তরীণের ওপর বা নেচার অফ দ্য সাবস্টেন্সের ওপর আমার এটা রিলেট করছে না কোনোভাবে। ঠিক আছে, তো এক্ষেত্রে এই যে যখন আমরা তো ধরে নিচ্ছি যে টি যেগুলো আছে এগুলো কেলভিনে আছে, যখন প্রথম এটাকে করা হয়েছিল তখন এই T1 T2টাকে আইডিয়াল গ্যাস স্কেলে ধরা হয়েছিল। আইডিয়াল গ্যাস স্কেল তোমাদের এটা নেই, জাস্ট একটু জেনে রাখো, আইডিয়াল গ্যাসের প্রপার্টি হয় কীরকম তোমরা জানো তো, প্রেসারের সাথে টেম্পারেচার ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, স্ট্রেট লাইন হবে, প্রেসারের সাথে তুমি টেম্পারেচার গ্রাফ যদি আঁকো অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তো একটা পয়েন্ট হবে, যে পয়েন্টে গিয়ে একটা টেম্পারেচার হবে, যে টেম্পারেচারে গিয়ে তোমার কি হচ্ছে পিটা 0 হয়ে যাবে, গ্যাসের কোনো প্রেসার থাকবে না, গ্যাসের মলিকিউলসগুলো মুভ করা বন্ধ করে দেবে। এটা কার ক্ষেত্রে, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখা গেছিলো। এই যে পয়েন্টটা এটা হচ্ছে আমার -273 কেলভিন, গ্রাফ প্লট করে পাওয়া গেছিলো, সরি ডিগ্রি সেলসিয়াস, গ্রাফ প্লট করে পাওয়া গেছিলো যে পয়েন্টে যে টেম্পারেচারে গ্যাসের প্রেসার থাকবে না। মানে গ্যাসের প্রেসার কেন হয়, গ্যাসের প্রেসার অ্যারাইজ করে কারণ গ্যাসের মলিকিউলসগুলো আমার গ্যাসের যে দেওয়ালের মধ্যে আমি রেখে দিয়েছি সেই দেওয়ালটাকে ধাক্কা দিচ্ছে, মানে গ্যাসের যে মলিকিউলসগুলো আছে তারা অল টাইম কী আছে, মোশনে আছে। তো আইডিয়াল গ্যাস স্কেল এটা ধরা হয়েছিল এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে আইডিয়াল গ্যাসের প্রেসার থাকবে না, মানে মলিকিউলসগুলো আর মোশনে থাকবে না। ঠিক আছে, সেইটা ধরে কিন্তু এটা আইডিয়া করা হয়েছিল, মানে কার্নো সাইকেলটা ধরা হয়েছিল আইডিয়াল গ্যাস স্কেলে। পরে দেখা গেল যে আইডিয়াল গ্যাস স্কেলের সাথে আমার কেলভিন স্কেল ম্যাচ করে যাচ্ছে, তারপর থেকে আমরা কেলভিন স্কেল ধরা শুরু করলাম। ঠিক আছে, তো এই জন্য এই জায়গাটা খেয়াল রাখবে যে প্রথম যখন কার্নো ইঞ্জিন ধরা হয়েছিল ওটাকে আইডিয়াল গ্যাস স্কেলে ধরা হয়েছিল, পরে দেখা গেল যে কেলভিন স্কেল যেটা আছে সেটা ম্যাচ খেয়ে যাচ্ছে আইডিয়াল গ্যাস স্কেলের সাথে। সো অবভিয়াসলি তাহলে আমি আইডিয়াল গ্যাস স্কেলকেও কেলভিন স্কেল বলতে পারবো। তো এবার কেলভিন স্কেল তাহলে এলো কী করে, লর্ড কেলভিন ধরলেন যে আমার যে ইটাটা রয়েছে, যে মেশিনটা নিয়ে আমি কথা বলছি, যে কার্নো ইঞ্জিনটা নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে সেই ইঞ্জিনটা ধরো θ1 আর θ2 টেম্পারেচারের মধ্যে কাজ করছে, θ1 আর θ2 টেম্পারেচারের মধ্যে আমার মেশিনটা কাজ করছে। θ1 টেম্পারেচারটা হট জাংশন বা রিজার্ভার, বারবার জাংশন বলে ফেলি, হট রিজার্ভার, θ2টা হচ্ছে আমার কোল্ড রিজার্ভার। θ1 থেকে Q1 পরিমাণ হিট নিয়ে নিচ্ছে, θ2তে হট রিজার্ভার থেকে Q1 পরিমাণ হিট নিচ্ছে, আর কোল্ড রিজার্ভারে Q2 পরিমাণ হিট রিজেক্ট করছে। তাহলে অবভিয়াসলি আমার যে এফিসিয়েন্সি হবে এই মেশিনটার সেটা হবে ফাংশন অফ θ1 অ্যান্ড θ2। সেই জন্য আমরা কি করেছি, এখানে দেখো লিখেছি ইটা ইকুয়ালস টু এফ স্মল এফ ব্র্যাকেটে θ1 অ্যান্ড θ2, মানে ফাংশন অফ θ1 অ্যান্ড θ2। এখানে θ1 θ2 আর এনি টেম্পারেচার ইন এনি আরবিট্রারি স্কেল, যে কোনো স্কেলে হতে পারে, সেলসিয়াসে হতে পারে, ফ্যারানহাইটে হতে পারে, বা আইডিয়াল গ্যাস টেম্পারেচার স্কেলেও হতে পারে, আইডিয়াল গ্যাস স্কেলেও হতে পারে, যে কোনো গ্যাসে যে কোনো স্কেল হতে পারে।
কিন্তু আপাতত আমরা এই জানি যে এই থিটা ওয়ান আর থিটা টুর মধ্যে আমার সিস্টেমটা কাজ করছে, ইঞ্জিনটা কাজ করছে। তাহলে তুমি কি লিখতে পারো, এবার দেখো ইটা আর যেটা সেটাকে আমি লিখতে পারি কি 1 মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান, সেইটা ইকুয়ালস টু ফাংশন অফ থিটা ওয়ান অ্যান্ড থিটা টু। কিউ টু কি হিট যেটা রিজেক্ট করছে, টু কোল্ড, আর আর কিউ ওয়ানটা হচ্ছে কি যে হিটটা সে অ্যাবজর্ব করছে ফ্রম হট। ঠিক আছে, তাহলে কিউ ওয়ান বাই কিউ টু কত হবে? কিউ ওয়ান বাই কিউ টু তুমি জাস্ট এই ওপরের ফর্মুলা থেকে পেয়ে যেতে পারো। কিউ ওয়ান বাই কিউ টু তোমার দেবে 1 বাই 1 মাইনাস ইটা আর, 1 বাই 1 মাইনাস ইটা আর। ইটা আরটা কি খেয়াল করে দেখো, ইটা আরটা ছিল স্মল এফ থিটা ফাংশন অফ থিটা ওয়ান মাইনাস থিটা টু, এই ফাংশনটাকে আমি স্মল এফ হিসাবে লিখছি। তাহলে এবার এই পুরো ফাংশনটাকে আমি ক্যাপিটাল এফ হিসাবে ধরে নেব, একটা নতুন ফাংশন হিসাবে ধরে নেব। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমি আর কোন ফাংশনটার কীরকম চেহারা নিয়ে ভাবতে যাব না, আমি ধরবো একটা করে নতুন ফাংশন আবিষ্কার হচ্ছে, কিন্তু ফাংশনটা কী ফর্মে রয়েছে বা আগের ফাংশনের সাথে কীভাবে রিলেটেড সেটা অত দেখতে যাব না। তাহলে দেখো কিউ ওয়ান মাইনাস কিউ ওয়ান বাই কিউ টু, এটা হয়ে গেল আমার নতুন ফাংশন, যেটা আমার ফাংশন অফ থিটা ওয়ান অ্যান্ড থিটা টু, ক্যাপিটাল এফ থিটা ওয়ান অ্যান্ড থিটা টু। ঠিক আছে, তো এটা বেরোলো। তাহলে যদি আমার কিউ ওয়ান সিস্টেমটা কিউ ওয়ান হিট অ্যাবজর্ব করে কিউ টু হিট রিজেক্ট করে, তার সেটা যদি আমার ফাংশন হয় ক্যাপিটাল এফ অফ থিটা ওয়ান অ্যান্ড থিটা টু, তাহলে যদি সিস্টেমটা আমার থিটা টু টেম্পারেচার আর থিটা থ্রি টেম্পারেচারের মধ্যে কাজ করতো, কিউ টু হিট নিত আর কিউ থ্রি হিট রিজেক্ট করতো, তাহলে সেটা আমার ফাংশন হতো এফ অফ থিটা টু অ্যান্ড থিটা থ্রি, ফাংশন অফ থিটা টু অ্যান্ড থিটা থ্রি ক্যাপিটাল এফ। এবার এরকম দুটো সিস্টেমকে আমি কম্বাইন করে দিলাম। ফার্স্ট ইঞ্জিন যেটা আছে ই ওয়ান, সেটা কি করছে দেখো, থিটা ওয়ান টেম্পারেচারে থাকা আমার রিজার্ভার থেকে কিউ ওয়ান হিট নিচ্ছে, আর থিটা টু টেম্পারেচারে থাকা যে কি বলে রিজার্ভারটা আছে তার মধ্যে কিউ টু পরিমাণ হিট রিজেক্ট করছে। আর তার ঠিক নিচে আরেকটা মেশিন রয়েছে যেটা ই টু, সেটা কি করছে হিট ইঞ্জিন, সেটা থিটা টু রিজার্ভার থেকে কিউ টু পরিমাণ হিট নিচ্ছে, আর যেটা হচ্ছে কি থিটা থ্রি রিজার্ভার টেম্পারেচারের রিজার্ভারে কিউ থ্রি পরিমাণ হিট রিজেক্ট করছে। এইটাকে যদি তুমি কম্বাইন করো তাহলে তুমি কি পাচ্ছ, যে একটা সিস্টেম আছে সেটাকে তুমি ধরতে পারো, একটা ইঞ্জিন যেটা থিটা ওয়ান থেকে কিউ ওয়ান হিট নিচ্ছে আর থিটা থ্রিতে কিউ থ্রি হিট রিজেক্ট করছে। একদম সিম্পল কেস, মাঝখানেরটা বাদ দিয়ে দাও। ঠিক আছে, তো থিটা ওয়ান টেম্পারেচার থেকে কিউ ওয়ান হিট নিচ্ছে আর থিটা থ্রি টেম্পারেচারে থিটা ওয়ান টেম্পারেচার থেকে মানে থিটা ওয়ান টেম্পারেচারে থাকা রিজার্ভার থেকে কিউ ওয়ান হিট নিচ্ছে আর থিটা থ্রি হিট টেম্পারেচার থাকা রিজার্ভারে কিউ থ্রি হিট দিয়ে দিচ্ছে, রিজেক্ট করছে। হ্যাঁ বলো বলো, কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে? না 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 না, এক সেকেন্ড, ফোন আসছে। হ্যাঁ একটু বলছি, একটু পরে কল করো না, আমি কল করবো পরে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার দেখো এই ইঞ্জিনের জন্য তোমরা যদি দেখো, এইটা হবে কিউ ওয়ান বাই কিউ থ্রি, সেটা হবে আমার ক্যাপিটাল এফ অফ ফাংশন অফ থিটা ওয়ান অ্যান্ড থিটা থ্রি, তাই তো? আর যদি তুমি ভেঙে দাও, কিউ ওয়ান কিউ টুটা তোমার কী ছিল, ক্যাপিটাল এফ ছিল থিটা ওয়ান ফাংশন অফ থিটা ওয়ান অ্যান্ড থিটা টু, আর এটা টু হবে, আর কিউ টু বাই কিউ থ্রি যেটা ছিল সেটা আমার কি হতো, ফাংশন অফ থিটা টু অ্যান্ড থিটা থ্রি। আর তাহলে দেখো কিউ ওয়ান বাই কিউ থ্রিকে তুমি এইভাবে লিখতে পারো, কিউ ওয়ান বাই কিউ টু ইন্টু কিউ টু বাই কিউ থ্রি। এখান থেকে তুমি তাহলে কী পাচ্ছ, এই তিনটে ফর্মুলা থেকে এইটা পাচ্ছ।
function of theta 1 and theta 3 is equal to function of theta 1 and theta 2 into function of theta 2 and theta 3 এইগুলো সব সেম টাইপের ফাংশন, সব ক্যাপিটাল এফ, সেম টাইপের ফাংশন, ঠিক আছে তো? আচ্ছা হলো এই অবধি। এরপর কি করব দেখো, এইগুলো কিন্তু ভাবতে যাবে না কেন করলো, এটা ওনার বলতে পারো পিএইচডির কাজ ছিল, তো উনি এইগুলো এইভাবে করে 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 বার করেছেন, ঠিক আছে? এরপর উনি কি করলেন, এই যে ফাংশনটা আছে প্রথম পার্টটা, এটাকে উনি কি করলেন, লগ করলেন। লগ যদি করেন তাহলে কি হবে, ln f থিটা 1 মাইনাস থিটা 1 কমা থিটা 3 সেটা হয়ে যাবে ln f থিটা 1 কমা থিটা 2 ln f থিটা 2 কমা থিটা 3, প্লাস হয়ে গেল, গুণ ছিল লগ করার ফলে এটা প্লাস হয়ে গেল, ঠিক আছে? তারপর এবার আমি কি করব, বোথ সাইডকে আমি থিটা 3 দিয়ে আমি ডিফারেন্সিয়েট করব, পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করব। বোথ সাইডকে আমি পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করব কি দিয়ে, থিটা 3 দিয়ে। খেয়াল করে দেখো এই পার্টটায় কোনো থিটা 3 নেই, তো পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করলে এই পার্টটা 0 হয়ে যাবে, তাহলে আমার শুধু পড়ে থাকবে এই পার্টটা। তাহলে দেখো ডেল থিটা 3 অফ ln f অফ থিটা 1 অ্যান্ড থিটা 3 ইকুয়ালস টু ডেল অবভিয়াসলি, সরি এখানে মিস হয়েছে, থিটা 3 করে দিও তো, থিটা 3 করে এই জায়গাটা, হ্যাঁ এখানটা মিস হয়ে গেছে। ডেল থিটা 3 অফ ln f2 কমা থিটা 3, f অফ f2 কমা থিটা 3। এবার এই যে যেটা আছে সেটা আমার কিন্তু থিটা 1 এর ফাংশন নয়, তাহলে এবার আমি কি করতে পারি, বোথ সাইডকে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু থিটা 1, পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু থিটা 1। তাহলে আমার এই লেফট হ্যান্ড সাইড হয়ে গেল ডেল থিটা 1 ডেল থিটা 3, এটা হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভের রুল। ডেল থিটা 1 ডেল থিটা 3 সেটা আমায় কি দেবে, ln f অফ থিটা 1 কমা থিটা 3 ইকুয়ালস টু 0, কারণ রাইট হ্যান্ড সাইডে আমার থিটা 1 এর ফাংশন নেই, তাহলে 0ই হবে, ঠিক আছে? এটা পেলাম তো, এই জিনিসটা পেলাম। এবার কি করব, আমি এই জিনিসটাকে আমি ইন্টিগ্রেট করব। এবার ইন্টিগ্রেশনে এখানে ঝামেলা আছে। প্রথমে তুমি ইন্টিগ্রেশনটা, এটা তো তোমরা জানোই যে ডেল থিটা 1 থিটা 3 যেটা আছে সেটাকে তুমি উল্টো করেও লিখতে পারো, ডেল থিটা 3 ডেল থিটা 1। তার মানে তোমার উপর নির্ভর করছে যে তুমি কাকে দিয়ে আগে ডেরিভেটিভ করবে, সেটা তোমার হাতে আছে। তুমি ধরো আগে ডেল 3 দিয়ে ডেরিভেটিভ করলে, সরি ইন্টিগ্রেট করলে, ডেল 3 দিয়ে তুমি আগে ইন্টিগ্রেট করলে, তাহলে তুমি লেফট হ্যান্ড সাইডে কী পাচ্ছ, একটা কনস্ট্যান্ট টার্ম পাচ্ছ সি, কারণ লেফট হ্যান্ড সাইডে 0 আছে। তুমি ডেল 3 দিয়ে যদি তুমি ইন্টিগ্রেট করো একটা কনস্ট্যান্ট টার্মই পাবে, পড়ে থাকছে ডেল থিটা 1। তুমি যদি আবার ইন্টিগ্রেট করো তাহলে তুমি এই টার্মটা ফেরত পাবে, আর কনস্ট্যান্টের সাথে একটা থিটা 1 এর ফাংশন চলে আসবে, কনস্ট্যান্টের সাথে থিটা 1 চলে আসবে। তার মানে তুমি এটাকে ধরতে পারো কি, এটাকে তুমি ধরতে পারো ফাংশন অফ থিটা 1, সি থিটা 1 যেটা আছে সেটাকে তুমি একটা ফাংশন অফ থিটা 1 ধরতে পারো, f1 থিটা 1 তুমি এটাকে ধরতে পারো। যদি আমি এটা কখন হবে, যদি আমি ডেল 3 দিয়ে আগে ইন্টিগ্রেশন করি, তাহলে আমি একটা থিটা 1 এর ফাংশন পাবো। কনভার্সলি আমি যদি থিটা 1 দিয়ে আগে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, থিটা 1 দিয়ে তুমি যদি আগে ইন্টিগ্রেশন করো তাহলে একটা কনস্ট্যান্ট ধরো c2 পেলে, তারপর তুমি থিটা 3 দিয়ে ইন্টিগ্রেশন করলে তখন c2 থিটা 3 পাচ্ছ। তার মানে তুমি পাচ্ছ কি, একটা ফাংশন অফ f3 থিটা 3। তাহলে দুটো কেসে দু রকম ফাংশন পাচ্ছ, একবার তুমি পাচ্ছ সে f1 থিটা 1, আর একটা কেস করলে তুমি পাচ্ছ f3 থিটা 3। তাহলে কি ক্ষেত্রে দুটোই প্রযোজ্য হবে, তুমি দুটোকে যোগ করে দাও, জেনারেল সলিউশন টাইপ কেস, দুটোকে যোগ করে দাও, তাহলে ln f অফ থিটা 1 কমা থিটা 3 আমায় দেবে f1 থিটা 1 প্লাস f3 থিটা 3, মানে একটা ইন্ডিভিজুয়াল ফাংশন অফ থিটা 1 আর একটা ইন্ডিভিজুয়াল ফাংশন অফ থিটা 3। খেয়াল করে দেখো এতক্ষণ কিন্তু এগুলো আমার কানেক্টেড ছিল, ফাংশন যেটা ছিল সেটা কানেক্টেড ছিল, এখন এটাকে আমি ছাড়িয়ে দিয়েছি, দুটো আলাদা হয়ে গেল, ফাংশনটা আলাদা হয়ে গেল, একটা f থিটার 1 এর ফাংশন, একটা আলাদা থিটা 3 ফাংশন। তাহলে তুমি লগটা তুলে দাও, e টু দি পাওয়ার f1 থিটা 1 প্লাস e টু দি পাওয়ার f3 থিটা 3, দুটো ফাংশন আলাদা হয়ে গেল। এইটাকে তুমি ধরে নাও
কি ধরতে পারো, সাই থিটা 1 ধরো, আর এই পরের টার্ম যেটা আছে সেটাকে তুমি ধরো সাই ফাই থিটা 3। এই দুটো ফাংশনকেও তুমি আলাদা আলাদা ফাংশন ধরে নাও, পুরোটাকে ই টু দি পাওয়ারটাকে নিয়ে। একটাকে তুমি ধরে নাও সাই থিটা 1 আরেক রকম ফাংশন, অন্যটাকে তুমি ধরে নাও ফাই থিটা 3 আরেক রকম ফাংশন। দুটোকে তুমি দুটো আলাদা আলাদা ফাংশন ধরে দাও। আমি বললাম না যে ফাংশন কী হবে আমরা ভাববো না, আমি একটা করে নতুন নতুন ফাংশন ধরে যাব। তো এই দেখো আলটিমেট ফর্মটা চলে আসবে আমার এরকম। যেহেতু এটা আমার মনে হয় ভুল করেছি, এটা প্লাস হবে না গুণ হবে, এই জায়গাটায় ভুল করেছি, দাঁড়াও 1 সেকেন্ড। এলএন করে আই থিঙ্ক প্লাসটা উঠে যাবে, কিন্তু এলএনটা তুললে, সরি আমার ভুল হয়েছে এখানটা, এলএনটা করলে প্লাসটা উঠে যাবে। এলএন যখন আমি করব এখানটা গুণ হবে, এটা ভুল করে ফেলেছি, এই জায়গাটা একটু কারেকশান করে নিও, এটা গুণ হয়ে যাবে, লগ তুললে এটা গুণ হয়ে যাবে। এখানে একটু ভুল হয়ে গেছে, গুণ করো এটা, ঠিক আছে? তো একটুখানি কারেকশান করে নিও। তাহলে আমার জিনিসটা হয়ে গেল এইটা, এফ অফ থিটা 1 কমা থিটা 3, সেটা আমায় কী দিচ্ছে, সাই থিটা 1 ইন্টু ফাই থিটা 3। এটা আমি কাকে পাচ্ছি, এফ অফ থিটা 1 কমা থিটা 3কে। তাহলে তোমরা এবার ভেবে দেখো, এফ অফ থিটা 2 কমা থিটা 1 কমা থিটা 2কে তুমি এইভাবেই লিখতে পারো একই ফাংশন হিসাবে, সাই অফ থিটা 1 ফাই অফ থিটা 2। আর এফ অফ থিটা 2 থিটা 3কে তুমি লিখতে পারো সাই অফ থিটা 2 আর ফাই অফ থিটা 3। আর এফ অফ থিটা 1 থিটা 3 এটাই বেরিয়েছিল, সাই অফ থিটা 1 ফাই অফ থিটা 3। পুরো জিনিসটাকে তুমি যদি কাটকুট করো তুমি আলটিমেটলি পাবে এই জিনিসটা, থিটা ফাই অফ থিটা 2 ইকুয়ালস টু 1 বাই সাই অফ থিটা 2। দুটোই সেম টেম্পারেচারের ফাংশন হয়ে গেল। রিলেশনটা দেখো কিরাম পাচ্ছি, ফাই অফ থিটা 2 ইকুয়ালস টু 1 বাই সাই অফ থিটা 2। তাহলে কি করা যেতে পারে এবার, এফ অফ থিটা 1 কমা থিটা 2 সেটা আমার কি ছিল, সাই অফ থিটা 1 কমা সাই অফ থিটা 1 ইন্টু ফাই অফ থিটা 2। এই ইকুয়েশন থেকে তুমি সাই অফ থিটা 2কে ফাই অফ থিটা 2কে সাই অফ থিটা 2তে কনভার্ট করে দাও, তুমি কি পাচ্ছ, এফ অফ থিটা 1 কমা থিটা 2 ইজ সাই অফ থিটা 1 বাই সাই অফ থিটা 2। এই জিনিসটাই দরকার, যে ফাংশনটা ছিল থিটা 1 আর থিটা 2 সেটাকে আমি একই রকম ফাংশনের রেশিও হিসাবে নিয়ে আসতে পেরেছি, সাই অফ থিটা 1 বাই সাই অফ থিটা 2। একইভাবে তুমি যদি ক্যাপিটাল এফ অফ থিটা 2 কমা থিটা 3 করো, সেটা তোমার বেরোবে সাই অফ থিটা 2 বাই সাই অফ থিটা 3। আর এফ অফ থিটা 1 কমা থিটা 3 যদি করো, সেটা তোমার দেবে সাই অফ থিটা 1 বাই সাই অফ থিটা 3। তাহলে তুমি যদি এইটা খেয়াল করো, মনে করে দেখো, এফ অফ থিটা 1 বাই থিটা 2 সেটা আমার অ্যাকচুয়ালি স্টার্টিংয়ে ছিল Q1 বাই Q2। এফ অফ থিটা 1 কমা থিটা 2 ক্যাপিটাল এফ সেটা ছিল আমার Q1 বাই Q2। তাহলে তুমি কি পাচ্ছ, Q1 বাই Q2 যেটা পাচ্ছ সেটা হচ্ছে সাই অফ থিটা 1 বাই সাই অফ থিটা 2, সেম ফাংশন অফ থিটা 1 অ্যান্ড থিটা 2, সেম ফাংশন অফ দ্য টু টেম্পারেচার্স। তো লর্ড কেলভিন কী করলেন, এইটাকেই ডিফাইন করলেন একটা নতুন টেম্পারেচার যেটা এই সাই ফাংশানের ওপর রিলেটেড। কীভাবে রিলেটেড, নতুন টেম্পারেচার টাও সেটা ইকুয়ালস টু এ সাই থিটা, নতুন টেম্পারেচার টাও সেটা হচ্ছে আমার এইভাবে রিলেটেড এ সাই থিটা। তাহলে তুমি কি করতে পারো, দেখো Q1 Q2 যেটা আছে সেটাকে তুমি একটাকে টাও 1 নিতে পারো, টাও 1টাকে তুমি ধরতে পারো ধরো A1 সাই থিটা 1, আর টাও 2 ধরতে পারো যেটাকে তুমি ধরো আচ্ছা এটা তো কনস্ট্যান্ট, তুমি A1 না ধরে এই রাখো এ সাই থিটা 2, এ সাই থিটা 2, শুধু ডিপেন্ড করছে আমার ফাংশনটার উপর। তাহলে দেখো থিটা 1 থিটা 2 যেটা সেটা আমার দুখানা আরবিটারি টেম্পারেচার, তাদের সেম টাইপের ফাংশনের রেশিও হয়ে গেল। থিটা 1 আর থিটা 2 যদি তুমি এখানে দেখো, থিটা 1 থিটা 2 বলছি, Q1 আর Q2 কত পরিমাণ হিট অ্যাবজর্ব করছে আর কত পরিমাণ হিট রিজেক্ট করছে, সেটা আমার যে দুখানা টেম্পারেচার আছে, একটা হচ্ছে হট জাংশনের টেম্পারেচার থিটা 1 আর একটা হচ্ছে কোল্ড জাংশনের টেম্পারেচার, কোল্ড রিজার্ভারের টেম্পারেচার থিটা 2, এই দুটোর একই ফাংশানের রেশিও, দুটোরই সাই ফাংশানের রেশিও।
সাইটা হচ্ছে একই টাইপের ফাংশন, তার রেশিও। তুমি এই সাই ফাংশনটাকেই তুমি নতুন টেম্পারেচার স্কেলের টেম্পারেচার হিসাবে ধরে নাও, তাহলেই তুমি পেয়ে যাচ্ছ কেলভিন স্কেল অফ টেম্পারেচার। সেটাকে তুমি টাও হিসাবে রিলেট করতে পারছো। তো দেখা যাচ্ছে Q1/Q2 ইকুয়ালস টু τ1/τ2। এটাই হচ্ছে আমার নতুন কেলভিন স্কেল অফ টেম্পারেচার, যেটা আমার কি হচ্ছে, আমার দেখা যাচ্ছে যে আমার এই টেম্পারেচারটা কত পরিমাণ হিট নিচ্ছে আর কত পরিমাণ হিট রিজেক্ট করছে, সেইটার রেশিওটা আমার এই দুটো যে রিজার্ভার রয়েছে তাদের টেম্পারেচারের ওপর রিলেটেড, তাদের কেলভিন স্কেলের টেম্পারেচারের ওপর রিলেটেড। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমার τ1 আর τ2 হচ্ছে আমার কেলভিন স্কেল টেম্পারেচার। আচ্ছা, এই কেলভিন স্কেল টেম্পারেচারটা পরে দেখা যাবে যে আইডিয়াল গ্যাস টেম্পারেচারের সাথে ম্যাচ খেয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তারপর থেকে কার্নো সাইকেলের জন্য যে T1 T2 ছিল সেটাকে কেলভিনে ধরতে শুরু করা হলো, কেলভিন। ঠিক আছে, তো তাহলে যদি আমি অন্য কোনো সেলসিয়াস নিই, অন্য কোনো টেম্পারেচার নিই, সেটার ক্ষেত্রে কিন্তু আমার Q1/Q2 কিন্তু ফাংশন নাও হতে পারে, তাদের রেশিও নাও, তাদের রেডিওর সাথে নাও ম্যাচ করতে পারে, কিন্তু কেলভিনের ক্ষেত্রে নিলে ম্যাচ করবে। কেলভিনের ক্ষেত্রে নিলে বা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, আইডিয়াল গ্যাস স্কেল নিলে ম্যাচ করে যাবে। Q1/Q2 ইজ ইকুয়াল টু দ্য রেশিও অফ টেম্পারেচার অফ হট জাংশন বাই টেম্পারেচার হট রিজার্ভার বাই টেম্পারেচার অফ কোল্ড রিজার্ভার। ঠিক আছে, তাহলে জিরো কি হচ্ছে, নতুন স্কেলে জিরোটা কি হবে, আমার নতুন স্কেলে জিরোটা হবে সেই টেম্পারেচার যেটার জন্য Q2 0, τ2 0 কখন হবে, যখন আমার Q2টা 0 হবে, তার মানে কোনো হিট রিজেক্ট করবে না। কেন এইটাই হবে, কি হতে পারে যদি Q2টা আমার নেগেটিভ হয়? খেয়াল করে দেখো এফিসিয়েন্সিটা কি, এটা ইকুয়ালস টু 1 - Q2/QR। যদি Q2টা যদি নেগেটিভ হয় তাহলে এফিসিয়েন্সি কি হয়ে যাবে, গ্রেটার দ্যান 1 হয়ে যাবে। এফিসিয়েন্সি উইল বিকাম গ্রেটার দ্যান 1। গ্রেটার দ্যান 1 হলে কি হবে, আমি যা হিট দিচ্ছি তার থেকে বেশি ওয়ার্ক ডান পাচ্ছি, মানে এনার্জি ইজ বিং ক্রিয়েটেড। ফার্স্ট লটা ভায়োলেট হয়ে গেল। ফার্স্ট ল না, এটার ক্ষেত্রে বলতে গেলে ল অফ কনজারভেশন অফ এনার্জি ভায়োলেট করে যাচ্ছে। ফার্স্ট লটা ভায়োলেট করছি, কারণ ফার্স্ট লই হচ্ছে এক টাইপের ল অফ কনজারভেশন অফ এনার্জি। তো সেই ক্ষেত্রে আমার অ্যাবসলিউট স্কেল অফ টেম্পারেচার কখনো নেগেটিভে যাবে না। তার জন্য সেটার ক্ষেত্রে যেটা 0 সেটাই হচ্ছে আমার অ্যাবসলিউট 0 ডিগ্রি কেলভিন, সেটাই হচ্ছে আমার অ্যাবসলিউট 0। অ্যাবসলিউট 0তে কী হবে, আমার তোমাকে যদি জিজ্ঞেস করে বলতে হবে অ্যাবসলিউট 0তে যে এফিসিয়েন্সি 100% হবে, একদম এফিসিয়েন্সি 100% হবে। এফিসিয়েন্সি অফ দ্য রিভার্সিবল হিট ইঞ্জিন উইল বি 100%। ঠিক আছে, তো এই জিনিসটা যদি করে নিতে পারো ভালো, এখান থেকে খুব একটা নর্মালি প্রশ্ন আসে না। বাই চান্স ইচ্ছা করলে যদি একটা বড় প্রশ্ন দিয়ে দিলেও দিতে পারে, আমরা করতাম না এইগুলো, এই পার্টটা আমি পুরো বাদই দিয়ে যেতাম, কারণ সেই সময় ফাংশন নিয়ে এত সরবরাহ ছিলাম না, কারণ তখন এত আইডিয়াই ছিল না যে কী ফাংশন কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। এখন যা হোক বুঝতে পারি, তোমাদের ক্ষেত্রে একটুখানি টাফ হতে পারে এই জিনিসটা বোঝা। তো এই জায়গাটায় খুব বেশি জোর না দিলেও চলবে, এই অ্যাবসলিউট স্কেল টেম্পারেচার। এই চ্যাপ্টারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট পার্টগুলো হচ্ছে তোমাদের, যেগুলো আমি বলে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি। যেমন ধরো কার্নোস থিওরেমটা খুব ইম্পর্টেন্ট, যে স্টেটমেন্টগুলো আছে সেইগুলো খুব ইম্পর্টেন্ট। ওই চারটে স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট। হিট ইঞ্জিন রেফ্রিজারেটর এফিসিয়েন্সির অঙ্ক খুব ইম্পর্টেন্ট। আর এন্ট্রপি, এই চ্যাপ্টারে এন্ট্রপি থেকে, এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে এন্ট্রপি কেসটা আছে, এন্ট্রপি থেকে প্রচুর প্রশ্ন দেয়। ঠিক আছে, চলো তাহলে। তো এই পার্টটা যদি সেরকম ফিল করো ছেড়েও দিতে পারো। আচ্ছা, রিভার্সিবল আর ইরিভার্সিবল প্রসেস, বইয়ের ডেফিনেশান এটা দেওয়া রয়েছে। বলছে যে রিভার্সিবল প্রসেস আমি তখন বলবো, ধরো একটা সিস্টেম আছে, সিস্টেমটা আমার ধরো পিভি ডায়াগ্রাম, ইন্ডিকেটর ডায়াগ্রামে, পিভি ডায়াগ্রামে আই স্টেট থেকে তোমার এফ স্টেটে তুমি যদি যায়,
একই পাথ ধরে তোমার যদি এফ স্টেট থেকে আই স্টেটে যেতে যায়, সেই সময় যদি আমার কোনো নন কম্পেনসেট কনভার্সন অফ হিট টু ওয়ার্ক না হয়, আই থেকে এফে যায় যে স্টেট, যে পাথ ধরে, যে ইন্টারমিডিয়েট স্টেপসগুলো ধরে আই থেকে এফ, এইটা হচ্ছে পয়েন্ট আই আর এইটা হচ্ছে পয়েন্ট এফ। তুমি এটাকে তুমি নিতেই পারো, এটাকে ধরো পিআই ভিআই নাম দিলে পয়েন্ট আইকে, আর এফটাকে তুমি ধরো পিএফ ভিএফ নাম দিলে। তো আই থেকে এফে তুমি যে ইন্টারমিডিয়েট পয়েন্টসগুলো ধরে যাচ্ছ, এফ থেকে আইতে তুমি সেই একই ইন্টারমিডিয়েট পয়েন্টসগুলো ধরে যখন আসবে, তখন যদি কোনো হিট টু ওয়ার্ক কনভার্সন না হয়, কিরাম টাইপের হিট টু ওয়ার্ক কনভার্সন, যেটা নন কম্পেনসেটেড, মানে টোটাল কনভার্সন অফ হিট টু ওয়ার্ক, সেরম ঘটনা যদি না ঘটে, তাহলে আমার সিস্টেমটা হচ্ছে রিভার্সেবল। এটা হচ্ছে বইয়ের ডেফিনেশান। ইন শর্ট ডেফিনেশান যেটা মনে রাখার জন্য, তোমার আই থেকে এফে যে স্টেট ধরে যেতে পারবে, যে ইন্টারমিডিয়েট স্টেটসগুলো ধরে যেতে পারবে, এফ থেকে আইতেও সেই ইন্টারমিডিয়েট স্টেপ ধরেই আসতে পারবে, তাহলেই আমি সেটাকে রিভার্সিবল বলবো। তোমরা এবার রিভার্সিবল রিয়াকশান তোমরা কেমিস্ট্রিতে পড়েছো, যে তুমি লেফট টু রাইট যেতে পারছো, আবার রাইট টু লেফটও যেতে পারবে, তাহলে সেটাকে রিভার্সিবল বলো। কিন্তু যেটা ইরিভার্সিবল কোনগুলো হবে, যদি তুমি লেফট টু রাইটে যাও কিন্তু রাইট থেকে লেফট আর আসতে না পারো, সেটা হবে ইরিভার্সিবল। তো একইভাবে ইরিভার্সিবল প্রসেস কি বলছে? ইরিভার্সিবল প্রসেস বলছে যে তুমি যদি এই একই ইন্ডিকেটর ডায়াগ্রামে, কথার কথা বলছি, তুমি আই থেকে এফ পয়েন্টে তুমি যদি যাও, আই থেকে এফ পয়েন্টে তুমি যদি যাও, তারপর এফ থেকে আই পয়েন্টে আসার সময় যদি তোমার নন কম্পেনসেটেড কনভার্সন অফ হিট ইনটু ওয়ার্ক হয়, অ্যাসোসিয়েটেড উইথ নন কম্পেনসেটেড ওয়ার্ক, কনভার্সন অফ হিট ইনটু ওয়ার্ক, মানে যখন তুমি এফ থেকে আইতে অপোজিট প্রসেসে আসছো, অপোজিট ট্রানজিশানে আসছো, একই পাথ ধরে, একই স্টেপসগুলো ধরে, তখন তোমার কি হচ্ছে, কিছু হিট তোমার টোটালি ওয়ার্কে কনভার্ট হচ্ছে, সেক্ষেত্রে প্রসেসটাকে আমি রিভার্সিবল প্রসেস বলবো। এটা হচ্ছে ডেফিনেশান। এবার সোজা কথা মাথায় রাখো, এই যে নন কম্পেনসেটেড কনভার্সন অফ হিট টু ওয়ার্ক, এই ঘটনাটা কি পসিবল? নন কম্পেনসেটেড কনভার্সন অফ হিট টু ওয়ার্ক মানে হিটকে টোটালি ওয়ার্কে কনভার্ট হয়ে যাওয়া কি পসিবল? পসিবল নয়, বাই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, নট পসিবল বাই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এটা সম্ভব নয়। তার মানে সোজা কথা, তুমি আই থেকে এফে যে পাথ ধরে যেতে পারছো, এফ থেকে আইতে তুমি সেই পাথ ধরে আসতে পারবে না। এটা হচ্ছে ইরিভার্সিবলের সহজ ভাষার ডেফিনেশন, যে তুমি আই থেকে এফে তুমি যদি যে পাথ ধরে যেতে পারছো, সেই একই পাথ ধরে তুমি এফ থেকে আইতে আসতে পারবে না, তোমাকে অন্য কোনো পাথে আসতে পারো, সেক্ষেত্রে প্রসেসটা সাইক্লিক প্রসেস হয়ে যাবে। কিন্তু যে পাথ ধরে তুমি আই থেকে এফে যাচ্ছ, ধরো এই পাথ ওয়ান, এই পাথ ওয়ান ধরেই তুমি উল্টো হয়ে ফিরে আসতে পারবে না। কারণ কি, যদি ফিরে আসতে যাও সেক্ষেত্রে হবে কি, কিছু হিট টোটালি ওয়ার্ক ডানে কনভার্ট হয়ে যাওয়ার চান্স থাকবে, যেটা যেহেতু থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল অনুযায়ী পসিবল নয়, সেক্ষেত্রে এই ঘটনাটাও পসিবল হবে না। তো বাই ডেফিনেশান, বইয়ের ডেফিনেশান এটাই রয়েছে, যে যদি তুমি এফ থেকে আইতে যাও, এফ থেকে আইতে উল্টো করে যেতে গিয়ে আমার হিট থেকে ওয়ার্ক কনভার্সন হয়, টোটাল কনভার্সন অফ হিট টু ওয়ার্ক, এরকম কিছু হতে যায়, সেক্ষেত্রে ওটা আমার ইরিভার্সিবল প্রসেস হবে। আর সহজে মাথায় রাখবে যে ইরিভার্সিবল প্রসেস হচ্ছে আমি সেটাকে আর ফেরত পেতে পারবো না। তুমি একটা কাচের টুকরো না, কাচের একটা জিনিস নাও, ভেঙে দাও, সেটাকে তুমি আর ফেরত পাচ্ছ না, সেক্ষেত্রে সেটা আমার ইরিভার্সিবল হয়ে গেল। তোমাদের যে পেন্সিল ব্যাটারিগুলো, সেটা যদি তুমি ইউজ করো, সেটা ফুরিয়ে গেলে সেটাকে আর আগের মতো অবস্থায় নিয়ে আসতে পারবে না, সেটা আমার ইরিভার্সিবল হয়ে গেল, প্রসেসটা ইরিভার্সিবল ছিল। কিন্তু এই মোবাইলের ব্যাটারিগুলো, রিচার্জেবল ব্যাটারি শেষ হয়ে গেল, তুমি চার্জারে বসিয়ে দিলে ব্যাটারিটা আবার চার্জড হয়ে গেল, তার মানে এটা আমার রিভার্সিবল প্রসেস। ঠিক আছে? তো ঠিক অপোজিট ডাইরেকশানে যেতে পারছে, সেইগুলো হচ্ছে আমার ইরিভার্সিবল প্রসেস। ঠিক আছে? তো এইটা হচ্ছে এই দুটো ডায়াগ্রাম দেখালাম। ইরিভার্সিবল প্রসেসে শুধু এক সাইডেই অ্যারোটা রয়েছে, তুমি একটা সাইডেই যেতে পারো,
কিন্তু রিভার্সিবল প্রসেসে তুমি বোথ সাইডে যেতে পারো, তুমি আই থেকে এফে যে পাথ ধরে যেতে পারছো, এফ থেকে আইতেও সেই একই পাথ ধরে ব্যাক করতে পারছো। এটা হচ্ছে আমার মেন আইডিয়া। আচ্ছা, রিভার্সিবল প্রসেসের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস। রিভার্সিবল প্রসেসকে মাস্ট বি হতেই হবে কি, কোয়াসিস্ট্যাটিক হতে হবে। রিভার্সিবল প্রসেসকে কোয়াসিস্ট্যাটিক হতে হবে আর নন ডেসিপেটিভ হতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, নন ডেসিপেটিভ হতে হবে। এটা 1 নম্বরের প্রশ্নে আসতো যে এক্সপ্লেন রিভার্সিবল প্রসেস মাস্ট বি নন ডেসিপেটিভ, এক্সপ্লেন রিভার্সিবল প্রসেস মাস্ট বি নন ডেসিপেটিভ, এক্সপ্লেন। 1 নম্বরের প্রশ্নে দিত এটা। নন ডেসিপেটিভ মানে কি, কোন, দেখো যদি তোমরা একটুখানি মনে করে মেকানিক্সটা মনে করো, আমাদের দু রকম ওয়ার্ক ডান হয়, দু রকম ওয়ার্ক হয়, কনজারভেটিভ আর ডেসিপেটিভ। কনজারভেটিভে কি হচ্ছে, আমার যদি আমি গোল পথে যাই আমার 0 ওয়ার্ক ডান হবে, কনজারভেটিভ প্রসেস। ফোর্স যে আমি এ থেকে বিতে, আবার এ থেকে বিতে গেলাম, বি থেকে আবার এতে ফিরে আসলাম, যদি আমার ফোর্সেসগুলো কনজারভেটিভ থাকে কোনো ওয়ার্ক ডান আমার 0 হবে, নেট ওয়ার্ক ডান। কিন্তু যদি ডেসিপেটিভ ফোর্সেস থাকে তাহলে আমি এ থেকে বিতে গেলাম, বি থেকে আবার এতে এলাম, কি হবে, ওয়ার্ক ডান হবে, কিছু পরিমাণ ফ্রিকশানের জন্য ওয়ার্ক ডান হবে। তার মানে ডেসিপেটিভ হওয়া মানে কি, ফ্রিকশনাল ফোর্সেস বা ভিসকাস ফোর্সেস থাকা, ভিসকাস ফোর্সেস রয়েছে। তাহলে এইটা যে কেন রিভার্সিবলকে নন ডেসিপেটিভ হতে হবে সেইটার আমি একটা কারণ বলি। ধরো কোনো একটা সিস্টেম রয়েছে, সেটা আমার আই থেকে এফে গেল, আই এর স্টেট থেকে এফ স্টেটে সে গেল, এই পাথ ধরে, পাথ 1 ধরে গেল। যদি আমার কোনো ফ্রিকশন ফোর্স, এখানে যদি আমার ফ্রিকশনাল ফোর্স থাকে, যদি আমার এই, এটা যে কোনো সিস্টেম হতে পারে, ধরো এই যে তুমি এই গ্যাসটাকে চাপছো, এটা তো আমার, দেখো এটা তো আমার প্রেসার, ভলিউম কমছে, তো তার মানে তুমি কী করছো, গ্যাসটাকে তুমি চাপছো, ভলিউমকে কমাচ্ছ, প্রেসার বাড়াচ্ছ, সরি ভুল বললাম, গ্যাস কাজ করছে, ভলিউম বাড়ছে, প্রেসার কমছে, ওয়ার্ক ইজ ডান বাই দ্য গ্যাস। এক্ষেত্রে আমরা ধরেছিলাম যে এই পিস্টনটা যেটা আছে সেটা ফ্রিকশনলেস, আমরা এই পিস্টনটাকে ফ্রিকশনলেস ধরেছিলাম, ঠিক আছে। কিন্তু যদি ফ্রিকশন থাকতো তাহলে কি হতো, যখন আমি এই আই থেকে এফে যেতাম, ডিউ টু দিস ফ্রিকশন কি হতো, যেহেতু ফ্রিকশনের এগেনস্টে কিছু কাজ হচ্ছে, সাম ওয়ার্ক উইল বি কনভার্টেড টু হিট, ডিউ টু দ্য ফ্রিকশন। তুমি হাত ঘষো, কি হবে, হিট তৈরি হবে, ফ্রিকশানের জন্য হিট তৈরি হয়। তোমরা কোনো একটা মেশিন চালিয়ে রেখেছো, ধরো ইঞ্জিন চালিয়ে রেখেছো, স্কুটারের ইঞ্জিন হোক বা কিছু হোক, গরম হয়ে যায়, কারণ কলকবজাগুলো যখন মুভ করে ফ্রিকশান থাকে, ফ্রিকশানের জন্য আমার কি হয়, হিট ক্রিয়েট হয়, ওয়ার্ক ডান থেকে হিট ক্রিয়েট হয়। তাহলে এরকম একটা সিস্টেম যেখানে ওয়ার্ক ডান হচ্ছে, যে সিস্টেমে আমার ফ্রিকশান রয়েছে, ফ্রিকশান যদি এক্সিস্ট করে, ফ্রিকশনলেস যদি না থাকে, সেক্ষেত্রে আমার কি হবে, কিছু পরিমাণ ওয়ার্ক হিটে কনভার্ট হবে। এবার উল্টো প্রসেস যদি আমি যেতে পারি, যেখানটায় আমি সিস্টেমের দ্বারা আমি এফ থেকে আইতে আমি উল্টো কাজ করছি, এবার আমি সিস্টেমের ওপর কাজ করছি, আমি ঠিক উল্টো প্রসেসে যাচ্ছি, এফ থেকে আইতে যাচ্ছি, আর এখানেও ফ্রিকশন এক্সিস্ট করছে, আর যেহেতু এটা আমার জাস্ট আমি টোটাল অপোজিটে যাচ্ছি, খেয়াল রাখবে কথাটা, টোটাল অপোজিটে যাচ্ছি, মানে যে স্টেট দিয়ে আমি এসেছিলাম সেই স্টেট দিয়ে আমি অপোজিটে যাচ্ছি। এক্ষেত্রে ধরো কি হওয়া দরকার, এক্ষেত্রে যদি আমার আই থেকে এফে যেতে ওয়ার্ক আমার হিটে কনভার্ট হয়ে থাকে, তাহলে এই অপোজিট, টোটাল অপোজিট করার ক্ষেত্রে, এফ থেকে আইতে যাওয়ার ক্ষেত্রে আমার উল্টোটা হওয়া উচিত, মানে হিট থেকে ওয়ার্কে কনভার্ট হওয়া উচিত, ডিউ টু দিস এক্সিস্টেন্স অফ ফ্রিকশন। যেহেতু আমি টোটালি অপোজিট যাচ্ছি, টোটালি অপোজিট হচ্ছে এই রিভার্সিবল প্রসেসে, আমি আই থেকে এফে গেছি,
যা যা ঘটবে যখন আমি এফ থেকে আইতে যাব তখন ঠিক তার উল্টোগুলো ঘটবে। তার মানে যখন আমি এফ থেকে আইতে যাচ্ছি, যদি আমার আই থেকে এফে যাওয়ার সময় ওয়ার্ক থেকে হিট কনভার্ট হয়ে থাকে, তাহলে এফ থেকে আইতে যাওয়ার সময় টোটাল অ্যামাউন্ট অফ সেম অ্যামাউন্ট অফ হিট ওয়ার্কে কনভার্ট হওয়া উচিত। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ, মানে ওদের হচ্ছে 1 অক্টোবর থেকে 8ই অক্টোবরের মধ্যে কমপ্লিট করতে হবে। এটা জাস্ট ইয়ে দিয়েছে, এই খবরে বলছে 18 অক্টোবর, 18, হ্যাঁ হ্যাঁ। এখনও নোটিশ দেয়নি ইউনিভার্সিটি, সেটা এখন বোঝা যাচ্ছে না। ওটা আমাদের তো অনলাইন নেওয়া সম্ভব বলে মনে হয় না, ওই অফলাইনই হবে। কি বাবা, তাহলে দেখি আমি এখন দেখো আমাদের বাজে ব্যাপার হয়ে যাবে, কিছু ভুল হচ্ছে। তুমি আগে দেখো, আগে আগে থেকে ভেবো না, আগে নোটিশ দিক। আরে আচ্ছা দেখো আগে কল্যাণী নোটিশ দিক। এটা তো আমার খুব অড লাগছে, মানে এ তো ভাওতাবাজি হয়ে গেল। কিছু গন্ডগোল আছে গো, এটা আমার কিরাম কিরাম লাগছে। এটা এটা সম্ভব নয় কিন্তু। আমি যাই হোক, নোটিশ 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 আসুক, আগে থেকে ইয়ে করো না, নোটিশ আসুক তারপর দেখো কল্যাণী কী বলে, কল্যাণী ইউনিভার্সিটি কী বলে। বলছি দাদা শোনো না, আমি তোমাকে একটু পরে ফোন করছি, আমি একটু পড়াচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যালো, আছো তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার আচ্ছা। আছে, হ্যাঁ হ্যাঁ। তো যদি আমি ঠিক অপোজিট সেন্সে যেতে হয়, আমাকে তাহলে ঠিক উল্টোটা হতে হবে। আগে ক্ষেত্রে কি হয়েছিল, হিট ফ্রিকশন ফোর্স থাকার জন্য ওয়ার্ক থেকে হিট কিছু তৈরি হয়েছিল। এক্ষেত্রে একই একই অ্যামাউন্ট অফ হিটকে টোটালি ওয়ার্কে কনভার্ট হতে হবে। এইটাই খেয়াল করে দেখো, এটাই কিন্তু আমার এই টোটাল কনভার্সন অফ হিট ইনটু ওয়ার্ক, দ্যাট ইজ আনকম্পেনসেটেড কনভার্সন অফ হিট ইনটু ওয়ার্ক হয়ে যাচ্ছে, যেটা আমার ফার্স্ট ল ভ্যালিড ইনভ্যালিড করে দিচ্ছে, সেকেন্ড ল ইনভ্যালিড করে দিচ্ছে, যে টোটালি হিটকে ওয়ার্ক ডানে কনভার্ট হবে না। বুঝতে পারলে তো? তার মানে ফ্রিকশনের এক্সিস্টেন্স থাকা মানে কি হয়ে যাচ্ছে, এটা আমার কি টাইপের প্রসেস হয়ে যাচ্ছে, যদি আমার ফ্রিকশন থাকে ওটা আমার ইরিভার্সিবল হয়ে যাবে। এই জায়গাটা বুঝতে পারলে কি না বলো? আরেকবার বলছি, জায়গাটা বুঝে নাও। প্রথম কেস, আমি যদি আই থেকে এফে যাই, যেহেতু ফ্রিকশন আছে, আই থেকে এফে যাওয়ার সময় কি হয়েছিল, সিস্টেমটা কাজ করছিল, তখন কিছু যেহেতু ফ্রিকশন ফোর্সেস রয়েছে, কিছু পরিমাণ ওয়ার্কটা হিটে কনভার্ট হয়েছে। না হলে সিস্টেম কি করে, হিটকে ওয়ার্কে কনভার্ট করে। কিন্তু ফ্রিকশন ফোর্সেস থাকার জন্য কিছু পরিমাণ ওয়ার্কও হিটে কনভার্ট হয়ে গেছে। যে সিস্টেমটা যে কাজ করছিল, সেই কাজটার কিছু পরিমাণ এইখানে ফ্রিকশনের জন্য হিটে কনভার্ট হয়েছে। এবার যদি আমি উল্টো প্রসেসে যেতে পারতাম, এখন যেতে পারবো কিনা সেটা পরের কথা, আমি যদি যেতে পারতাম, একদম অপোজিট প্রসেসে যেতে পারতাম, মানে এফ থেকে আইতে যেতাম, তখন কি হতো, ফ্রিকশন ফোর্স থাকলে তখন তাহলে এই ঘটনাটা ঘটতে হতো যে আমার হিটকে টোটালি ওয়ার্কে কনভার্ট করতে হবে আনকম্পেনসেটেডভাবে। সেটা সম্ভব কি সম্ভব না সেটা পরে দেখব। যদি আমার সম্ভব হতো তাহলে আমার হিটকে ওয়ার্কে কনভার্ট হতে হতো, সেটা সম্ভব নয় বলেই এটা আমার ইরিভার্সিবল প্রসেস হয়ে যাচ্ছে। দ্যাট ইজ আমি এফ থেকে আইতে যেতে পারবো না ইউজিং দ্য সেম স্টেটস। আমি এফ থেকে আইতে অন্য স্টেটস দিয়ে যেতে পারি, যেটা আমার ইয়ের ক্ষেত্রে হয়, আমি এফ থেকে আইতে যেটা সাইক্লিক প্রসেসে হয় আর কি, অন্য স্টেট অন্য পয়েন্টস দিয়ে অন্য পাথ দিয়ে যেতে পারবো, কিন্তু সেম পাথ দিয়ে যেতে পারবো না। কারণ সেম পাথ দিয়ে যাওয়া মানেই আমার কি হতো, হিট থেকে ওয়ার্কের টোটাল কনভার্সন হয়ে যেত, হওয়ার উচিত ছিল, যেটা হতো কি আমার সেকেন্ড লকে ইনভ্যালিড করে দিত। বুঝতে পারলে তো এই জায়গাটা? তো এটাই হচ্ছে, তাহলে ফ্রিকশন থাকলে আমার সেটা রিভার্সিবল প্রসেস ইরিভার্সিবল প্রসেস হয়ে যাবে। ফ্রিকশন থাকলে ইরিভার্সিবল প্রসেস হয়ে যাবে। এই যে এইখানে উত্তরটা রয়েছে যেটা বললাম, এইখানে উত্তরটা রয়েছে যেটা বললাম, এই এক্সপ্লেনটা। ঠিক আছে?
Yes. কিছু ইরিভার্সিবল প্রসেসের এক্সাম্পল ছোট ছোট, একটা হচ্ছে জুল এক্সপ্যানশন বা ফ্রি এক্সপ্যানশন। জুল এক্সপ্যানশনে কি হয়, একটা আইসোলেটেড সিস্টেম আছে। আইসোলেটেড সিস্টেম মানে বাইরে থেকে হিট ঢুকতে পারবে না, ভেতর থেকে হিট বাইরে বেরোতে পারবে না। সেটার মধ্যে আমি একটা পার্টিশন দিয়ে আমি গ্যাসটাকে এইটুকুনির মধ্যে আবদ্ধ করে রেখেছি। এইটুকুনির মধ্যে গ্যাস আবদ্ধ হয়ে রয়েছে। গ্যাসের প্রেসার হচ্ছে P1, ভলিউম হচ্ছে V1, টেম্পারেচার হচ্ছে T। যেমনি পার্টিশনটাকে আমি টেনে বাইরে বার করে দেব, আমার গ্যাসটা কী হবে, এক্সপ্যান্ড করবে। গ্যাসের প্রেসার হয়ে যাবে তখন P2, ভলিউম বেড়ে হয়ে যাবে V2, প্রেসার কমে যাবে P2 হয়ে যাবে, কারণ ফল করে। প্রেসার বাড়লে ভলিউম বাড়লে প্রেসার ফল করে। ঠিক আছে? তো এইরাম কেসে কিন্তু যখন ফ্রি এক্সপ্যানশন হবে, খেয়াল করে দেখো, যেহেতু সিস্টেমটা আমার আইসোলেটেড, মানে কোনো হিট ট্রান্সফার হবে না, ডেল্টা কিউ জিরো, কোনো হিট ট্রান্সফার হচ্ছে না, মানে ডেল্টা কিউ জিরো। আর কি, সিস্টেমটা কোনো কাজ করছে না, এখানে কারুর এগেনস্টে কোনো কাজ হচ্ছে না, বা সিস্টেমের ওপরও কোনো কাজ হচ্ছে না, ফ্রি এক্সপেনশন হচ্ছে, তার মানে ওয়ার্ক ডানও জিরো। গ্যাস কাউকে ঠেলে ঠুলে কাজ করছে না, বা আমরাও গ্যাসকে ঠেলে কাজ করছি না, তাহলে ডেল্টা ডাব্লিউ জিরো। কিন্তু যেটা আমার, তাহলে ইন্টারনাল এনার্জিও বাই ফার্স্ট ল জিরো হতে হবে। ইন্টারনাল এনার্জির চেঞ্জও বাই ফার্স্ট ল, যেহেতু এই দুটো জিরো হচ্ছে, ডিইউ জিরো হতে হবে। ইন্টারনাল এনার্জির চেঞ্জ না হওয়া মানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। এইটা হচ্ছে আমার জুল এক্সপেনশন বা ফ্রি এক্সপেনশন, খেয়াল রাখবে এই কেসটা। ঠিক আছে? এবার এক্সপ্যান্ড করে যখন গেছে, তাকে যদি আবার আমাকে এই আগের অবস্থায় নিয়ে আসতে হয়, আমাকে এবার কিন্তু বাইরে থেকে ওয়ার্ক ডান করতে হচ্ছে। তুমি খেয়াল করো, প্রথম কেসে আমাকে কোনো ওয়ার্ক ডান করতে হয়নি, সেকেন্ড কেসে আমাকে ওয়ার্ক ডান করতে হচ্ছে। মানে আমি কিন্তু আর একই অবস্থায়, যেভাবে আমি এ থেকে বিতে এসেছিলাম, এক্ষেত্রে আমি সেম অবস্থায় যেতে পারছি না, এক্ষেত্রে আমার ওয়ার্ক ডান করতে হচ্ছে। তার মানে কি হয়ে গেল, সিস্টেমটা আমার ইরিভার্সিবল হয়ে গেল। কারণ এক্ষেত্রে যদি আমাকে ওটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসতে হয়, অরিজিনাল স্টেটে, আমাদের এক্ষেত্রে কাজ করতে হবে। তার মানে এটা সেক্ষেত্রে আগেরটায় কাজ হচ্ছিল না, বা এক্ষেত্রে কাজ করতে হচ্ছে, তার মানে এটা ইরিভার্সিবল। এক্সট্রা পরিমাণ আমাকে এনার্জি খরচা করতে হবে। ঠিক আছে? সেকেন্ড টাইপ, সেটা হচ্ছে আরেকটা এক্সাম্পল, হিট ট্রান্সফার অফ হিট ফ্রম হাই টেম্পারেচার টু লো টেম্পারেচার। এটাও একটা ইরিভার্সিবল প্রসেস। কারণ কি, কিউ যেটা আছে সেটা আমার T1 থেকে T2 ন্যাচারালি ট্রান্সফার হয়, কিন্তু যদি আমাকে কিউ পরিমাণ হিটই T2 থেকে T1-এ উল্টো পাঠাতে হয়, তাহলে আমাকে এক্সট্রা ওয়ার্ক ডান করতে হবে। কিউ পরিমাণ হিট যদি আমাকে, খেয়াল করে দেখো, কিউ পরিমাণ হিট তোমার যদি কোনো ইঞ্জিন না থাকে, কিউ পরিমাণ হিট তুমি কিন্তু হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে চলে যেতে পারে নিজে থেকে। হাই টেম্পারেচার থেকে যদি কোনো ওয়ার্ক ডান না হয়, সিস্টেম যদি কোনো ওয়ার্ক ডান না করে, তাহলে কিন্তু কিউ পরিমাণ হিট হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে বা কোনো হিট ইঞ্জিনের ক্ষেত্রে ইজিলি চলে যেতে পারে। যদি ওয়ার্ক ডানটা হতো, তাহলে এটা আমার চেঞ্জ হয়ে যেত, কিউটা রিজেকশনটা কম হতো। কিন্তু ওয়ার্ক ডান তো জিরো, তাহলে যে পরিমাণ হিট আমার T1 থেকে নিচ্ছে, সে পরিমাণ হিটই T2-তে চলে যাবে। কিন্তু যদি আমাকে উল্টো করতে হতো, সেক্ষেত্রে কি করতে হতো, কিউ পরিমাণ হিটকে যদি আমার ওপরে পাঠাতে হয়, তাহলে আমাকে সেক্ষেত্রে এক্সট্রা ওয়ার্ক ডান দিতে হবে। তাহলে আমার এখানে এক্সট্রা ওয়ার্ক ডান যোগ হচ্ছে, সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান আমার যাচ্ছে না, এক্সট্রা ওয়ার্ক ডান যোগ হচ্ছে। তাহলে কি প্রসেসটা আমার সেম রয়েছে? এখানটাও কিন্তু আমার কি হচ্ছে, এই ওয়ার্ক ডানটার জন্য আমার এইটা আরও বেশি হিটেড আপ হবে। এক্সট্রা হিট পাচ্ছে ওপরেরটার যে হট রিজার্ভার আছে, তার টেম্পারেচার আরও বেড়ে যাচ্ছে। তার মানে দেখো, তুমি T1 থেকে T2 কিউটা নিজে থেকে ট্রান্সফার হচ্ছে, কিন্তু যখন তুমি T2 থেকে T1-এ তুমি হিট ট্রান্সফার করতে যাবে, তখন তোমাকে এক্সট্রা ওয়ার্ক ডান করতে হবে। তার ফলে T1-এ তোমার হিটও এক্সট্রা ঢুকবে, কিউ প্লাস ডাব্লিউ। তার মানে প্রসেসটা সেমভাবে তুমি রিভার্স করতে পারছো না, সেমভাবে রিভার্স হচ্ছে না, সেম স্টেপসের দ্বারা তোমার রিভার্স হচ্ছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে হিটটা বেশি হয়ে যাচ্ছে। তার মানে এটা আমার ইরিভার্সিবল হয়ে যাচ্ছে। আরেকটা এক্সাম্পল, তুমি একটা ভিসকাস লিকুইড,
কে তুমি স্টিয়ার করছো, মানে গুলছো, একটা লিকুইডকে তুমি একটা লাঠি দিয়ে বা কাঠি দিয়ে কী করছো, স্টিয়ার করছো, গুলছো। তাহলে হবে কি, যেহেতু এটা ভিসকাস লিকুইড মানে হাই ফ্রিকশান, ভিসকোসিটি খুব বেশি, ফ্রিকশনাল ফোর্স রয়েছে, তো তুমি যদি ওটাকে ওয়ার্ক ডান করে তুমি যদি এটাকে গোলো, তাহলে কি হবে, ভেতরে হিট জেনারেট হবে, এর ভেতরে হিট জেনারেট হবে। আর তুমি এটাকে যদি একটা লোয়ার টেম্পারেচার সিঙ্কের সাথে রাখো, হিটটা কি হবে, আমার রিজেক্ট হয়ে যাচ্ছে, হিটটা আমার 82 টেম্পারেচারে রিজেক্ট হবে। কিন্তু তোমাকে যদি অপোজিট কাজ করতে হয়, তুমি কি পারবে T2 এই কোল্ড জাংশন থেকে তুমি হিট টেনে এই জাস্ট প্রসেসটাকে উল্টো করা? উল্টো প্রসেস কিন্তু সম্ভব নয়, ভেবে দেখো, এটা কিন্তু ভাবাই যাচ্ছে না, সম্ভব হচ্ছে না। করে ওটাকে ঠান্ডা করতে পারবো না। হুম হুম তো উইদাউট কম্পেনসেশন যদি তুমি ওটাকে উল্টো করতে যাও, উল্টো প্রসেস করতে যাও, তাহলে তোমাকে কি করতে হবে, যত পরিমাণ হিট ধরো রিজেক্ট হলো, সেই একই পরিমাণ হিটকে তোমার ওয়ার্ক ডানে কনভার্ট করতে হবে। মানে কিরাম কেস হচ্ছে দেখো, উল্টো প্রসেসে যেতে হলে তুমি ধরো কিউ হিট তুমি রিজেক্ট করলে, তো এবার তোমার কিউ হিট তুমি কোল্ড জাংশন থেকে নিচ্ছ, আর সেটা থেকে অটোমেটিক ওয়ার্ক ডান হচ্ছে। মানে উল্টো প্রসেসটা করতে গেলে এই ঘটনাটা ঘটতো। যদি উল্টো প্রসেসটা সম্ভব হতো তাহলে এই ঘটনাটা ঘটতো, ঠান্ডা বডিটা থেকে কিউ পরিমাণ হিট নিয়ে সিস্টেমটা অটোমেটিক উল্টো দিকে কাজ করছে, তুমি আর কাজ করছো না, সিস্টেমটা অটোমেটিক উল্টো দিকে কাজ করছে। কিন্তু এটা তো সম্ভব না, এটা তো হয় না। তার মানে এটা কি, এটা আমার ইরিভার্সিবল প্রসেস। এইগুলো বুঝতে একটুখানি অসুবিধা হতে পারে, কারণ এইগুলো মানে বুঝতে পারছো তো একটু কীরকম মানে এইগুলো কিন্তু ডাইরেক্ট প্রুফ নয়, কিন্তু নর্মাল প্রুফ নয়, এগুলো একটুখানি মানে লজিক ফজিক লাগে একটুখানি, ফলস স্টেটমেন্ট, মানে স্টেটমেন্টটাকে ফলস প্রুফ করতে হবে, তবে গিয়ে এটা প্রুফ হবে যে ওরকম আর কি। তো এই কারণে এগুলো একটুখানি বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে। তো রিভার্সিবল প্রসেস আর ইরিভার্সিবল প্রসেস তোমরা মোটামুটি এইভাবে আইডিয়া করবে যে রিভার্সিবল প্রসেসে কি হচ্ছে, যদি তুমি রিভার্সিবল প্রসেস উল্টো করা সম্ভব হতো, উল্টো যাওয়া সম্ভব হতো, তাহলে আমার কি হতো, হিট টোটালি মানে ওয়ার্কে কনভার্ট হতো, যেটা সম্ভব নয় বলেই রিভার্সিবল প্রসেসটা সম্ভব নয়। কিন্তু আমরা নর্মালি কীভাবে দেখি, কোন প্রসেসটা ইরিভার্সিবল, যেটা সম্ভব নয় সেটাকেই আমরা বলি ইরিভার্সিবল, আমরা উল্টোটা আমরা সোজা দেখি। আর এরা করছে কি, এরা গল্প দিচ্ছে যে যেহেতু আমি যদি রিভার্স প্রসেসটা সম্ভব হতো তাহলে হিট টোটালি ওয়ার্কে কনভার্ট হতো, তাই জন্য এটাকে আমি সম্ভব নয় ধরবো, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটা আবার একটা ঝামেলার জিনিস, নেক্সট দিন করাবো, আজকে আর নেওয়া যাবে না।